তানভীর বলে ওঠে, কালকে বিকালে তুমি আমাকে আই লাভ ইউ টু তানভীর বলবা। এবার শুভার মনে পড়ে যায় সেদিনের কথা। তানভীর তাকে সারা রাত দিয়েছিল ভাববার জন্য, কিন্তু পরের দিনের ঘটনার জন্য আর কিছু বলাই হয়ে ওঠেনি। শুভা ভেবেছিল হয়তো তানভীর ভুলে গিয়েছে, কিন্তু না, তানভীর ভুলার মতো বান্দাই নয়। আবার তানভীর বলে ওঠে, আজকে সারা রাত ভাবো, কালকে উত্তর দিও। উত্তরটা যেন হ্যাঁই হয়। রাত পড়ি, না হলে নিজেকে কবরে দেখার জন্য প্রস্তুতি নাও। তানভীর আবারও বলে ওঠে, তোর দৃষ্টি যেন শুধু আমারই হয়, তোর কান যেন শুধু আমার নাম শোনে, তোর শরীরের প্রতিটি পরশ যেন শুধু আমার আদেশে সাড়া দেয়। এটাই আমার ভালোবাসা শুভা। শুভা ছবিটি দেখতে দেখতে কথাগুলো বলতে থাকে তানভীর। তোকে দেখার আর তোকে ছোঁয়ার একমাত্র দাবিদার যেন আমিই হই শুভা। কথাগুলো বলতে বলতে শুভার ছবিতে খুব জোরে একটা শব্দ করে চুমু খায় তানভীর। শুভাকে তার বাড়ি পাঠিয়ে তানভীর ও তার লোকেরা সোজা পোড়াবাড়িতে আসে। পোড়াবাড়িতে আসার পর থেকে তানভীর একা একা শুভার ছবি দেখে আর কথা বলতে থাকে। আর পঞ্চপাণ্ডব তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। তানভীরের মতো একটা নৃশংস লোক একটি মেয়ের জন্য এতটা ঠান্ডা হয়ে যাবে তা কল্পনা করা মুশকিল। কিন্তু আজকে তানভীরকে এখন প্রেমিক পুরুষে পরিণত হতে দেখে সবাই বেশ বড়সড় শক খায়। মানিক বলে ওঠে, ভাই জটিল প্রেমেরে পড়েছে রে। মাহির বলে ওঠে, মুখ বন্ধ রাখ শালা, ভাই শুনলে আমাগো পরপারের টিকিট ধরাইয়া দেব। তানভীর পিছনে দাঁড়ানো তার পঞ্চপাণ্ডবদের প্রতিটি কথা শুনতে পায় আর ফোন পকেটে রেখে তাদের দিকে তাকায়। তানভীর পিছনে ঘোরার সাথে সাথে পঞ্চপাণ্ডব একদম নিরীহ মানুষের মতো দাঁড়িয়েই থাকে আকাশের দিকে তাকিয়ে। তানভীর বলে ওঠে, আকাশে কি তোকে মরা বাপের ছবি ভাইসা উঠেছে নাকি? তাকিয়ে আছোস? তানভীরের কথা শুনে পাঁচজনে একসাথে তানভীরের দিকে তাকায় আর একসাথে মাথা নেড়ে সম্মতি জানায়। তানভীর নিজের পাঞ্জাবির হাতা উপরে উঠাতে উঠাতে ওদের দিকে এগিয়ে আসতে থাকে। মাহির ভয়ে বলে ওঠে, ভাই খেপেছে রে, পালা, এখান থেকে পালা। তানভীরকে এভাবে এগিয়ে আসতে দেখে পাঁচজন পাঁচ দিকে দৌড় লাগায়। তানভীর বলে ওঠে, আজকে হাতের কাছে একটাকে পাইয়া নেই, শালার ভাইয়া খবর আছে তোগো। এদিকে তানভীর যেন একটা অভিশাপে পরিণত হয়েছে শুভার জীবনে। তানভীরের অত্যাচারে হাঁপিয়ে উঠেছে শুভা। মনে মনে দোয়া করতে থাকে, কেউ একজন তো আসুক তার জীবনে, যে তাকে তানভীরের হাত থেকে রক্ষা করবে। কিন্তু আরশিনগরে প্রতিটি ইঁটে ইঁটে যার রক্ত লেগে আছে, তার বিরুদ্ধে দাঁড়াবে কে? কেই বাঁচাবে শুভাকে? এইভাবে প্রায় অর্ধেক রাত অবধি নির্ঘুম কাটে শুভার। কি করবে শুভা? কোনো কুলকিনারা পায় না সে। কালকেই জবাব দেবে কি তানভীরকে? যদি হ্যাঁ বলে সারা জীবনের জন্য বন্দি, আর যদি না বলে তাহলে মরতে হবে তাকে। কি করবে কিছুই ঠিক করতে পারে না শুভা। এভাবে প্রায় চিন্তায় চিন্তায় শেষ হয়ে যায় শুভা। কিন্তু শেষ প্রহরে শুভার চোখ জুড়ে ঘুমের রাজ্যে চলে আসে। সকল চিন্তাকে এক সাইডে রেখে ঘুমিয়ে পড়ে শুভা। সকাল 7:30, মায়ের ডাকে ঘুম ভাঙে শুভার। কলেজে যাওয়ার জন্য তার মা তাকে রেডি হতে বলেছে। এদিকে শুভা ঘুম থেকে উঠে দিব্যি তানভীরের কথা ভুলে যায়। কালকে তানভীর তাকে কি বলেছিল সেটা আর মনে নেই শুভার। খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচে নামে শুভা। নিচে শুভার বাবা ডাইনিং টেবিলে নাস্তা করেছিলেন, সাথে তার মা বসা ছিল। পাশে ছিল 18 বছরের ভাই সৌরভ। শুভা নেমে বাবার পাশে চেয়ারে বসে পড়ে। শুভার বাবা বলে ওঠে, শুভ সকাল মা। শুভা বলে ওঠে, শুভ সকাল বাবা। শুভার বাবা বলে ওঠে, নতুন কলেজ কেমন মা? কোনো সমস্যা হলে আমাকে জানিও। এই কথার পরিপ্রেক্ষিতে শুভা মাথা নেড়ে সম্মতি জানায়। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় সমস্যার কথা কি সে বলতে পারবে তার বাবাকে? নাস্তা চলাকালীন সময়ে কলি কাকলি চলে আসে শুভাকে নিতে। বাড়ির কাছাকাছি হওয়াতে তারা তিনজন সবসময় একই সাথে যাতায়াত করে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। শুভা, কলি এবং কাকলি সাথে বেরিয়ে পড়ে কলেজে যাওয়ার জন্য। কিন্তু বাড়ির সামনে রাস্তায় আসতেই মুখ গম্ভীর হয়ে যায় শুভার। সেখানে তানভীরের লোক মাথা নিচু করে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে। গাড়ির কাছে আসতেই সাকিব বলে ওঠে, আলাইকুম আসসালাম ভাবি সাব। গাড়িতে উইঠা পড়েন। শুভা চারপাশে ভালো করে তাকিয়ে গাড়িতে উঠে পড়ে। সাথে কলি ও কাকলিও ছিল। সারা রাস্তা তিনজন একদম নীরবতা পালন করে আসে। কলেজে আসতেই শুভা ও তার বান্ধবীরা তাড়াতাড়ি করে নেমে পড়ে, যেন কেউ তানভীরের গাড়ি করে আসাটা না দেখে। শুভাকে গাড়ি থেকে নামতেই সাকিব বলে ওঠে, ভাবি সাব, গাড়ি এখানেই থাকবো, আমরা আশেপাশেই আছি, কিছু হইলে খালি একটা ডাক মাইরেন। প্রত্যুত্তরে শুভা মাথা নেড়ে সম্মতি জানিয়ে ঢুকে যায় ভেতরে। কাকলি বলে ওঠে, এ কোন বিপদে পড়লি রে শুভা? প্রত্যুত্তরে শুভা মন খারাপ করে বলে ওঠে, জানি না রে, আল্লাহ ঠিক কোন পাপের শাস্তি স্বরূপ ওনার মতো একজন ভয়ঙ্কর লোককে আমার জীবনে পাঠালো, কিছুই জানি না। কাকলি বলল, কাঁদিস না শুভু, আশেপাশের মানুষজন দেখছে তোকে। শুভা তখন চোখের পানি মুছে নিজের ক্লাসে চলে যায় তার বান্ধবীদের সাথে, কিন্তু পড়াতে কিছুতেই মনোযোগ দিতে পারে না।
সবসময় একটা ভয় লেগেই থাকে তার মনে। স্যারের ক্লাসে লেকচার দেওয়ার সময় অন্যমনস্ক হয়ে থাকে শুভা, যার ফলে কোনো কথাই ঠিকমতো শুনতে পায় না। শুভাকে অন্যমনস্ক হতে দেখে তাকে খুব জোরে ধমক দিয়ে দাঁড় করায়। স্যার বলে ওঠে, ধ্যান কোথায় থাকে তোমার? পড়াশোনা ভালো লাগে না? বাবাকে বলো বিয়ে দিয়ে দিতে। স্যার খুব অপমানজনকভাবে কথা বলে শুভার সাথে, এমনকি বেত দিয়ে বাড়ি দেয় তার হাতে কয়েকবার। ক্লাসের বেশিরভাগ মানুষই তা দেখে হাসে। এই অবস্থা দেখে শুভা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেই থাকে। একটা 30 মিনিটে ক্লাস শেষ করে কলেজের বাইরে আসে শুভা এবং তার বান্ধবীরা। তানভীরের গাড়ি এখানেই রাখা ছিল। শুভা বাইরে আসতেই তানভীরের লোকেরা গাড়ির দরজা খুলে দেয়। তারা তিনজন গাড়িতে উঠে পড়ে। কাকলি বলে ওঠে, হাতে কি খুব ব্যথা করছে শুভা? কাকলির প্রশ্নে সামনের বসে থাকা তানভীরের দুজন লোক একজন আরেকজনের দিকে তাকায়। শুভার দিকে তাকানো বারণ বিধায় তারা শুভার বর্তমান অবস্থার কথা বুঝতে পারে না। এদিকে শুভা বলে ওঠে, না কমে গেছে। তখন কলি বলে ওঠে, এই স্যার একটা জল্লাদ রে, এভাবে কেউ মারে? তখন শুভা বলে ওঠে, চুপ কর না কলি। সামনে বসে থাকা রফিক আর মানিকের কাছে ততক্ষণে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। তারা একজন আরেকজনের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে। আজকে যে একটা বড় ঝড় আসতে চলেছে তার পূর্ব আভাস পেয়েছে তারা। তানভীরের লোকেরা সুভাকে বাড়িতে নামিয়ে দিয়ে সোজা গাড়ি নিয়ে চলে যায়। অন্যদিকে পার্টি অফিসে তানভীর তখনও নেতাদের সাথে মিটিংয়ে ব্যস্ত। তানভীরের লোকেরা সোজা তার চেম্বারে ঢুকে পড়ে। যদি তাদের আগে অন্য কেউ সুভার মার খাওয়ার বিষয়টি বলে দেয় তানভীরকে, তাহলে আজকে তাদের ঘাড়ে একটাও মাথা থাকবে না। তারা সোজা মিটিংয়ের মাঝেই ঢুকে পড়ে। তানভীর একটু ভ্রুকুচকে তাকায় তাদের দিকে। সাকিব বলে ওঠে, ভাই। তানভীর বলে ওঠে, বল। সাকিব বলে ওঠে, ভাবি সাপ। আর কথা বলতে পারে না। তার আগেই তানভীর হাত উঠিয়ে থামায় তাদের দিকে আর নেতাদের দিকে তাকায়। তারপর নেতাদের উদ্দেশ্যে বলে ওঠে, দরজা ওই দিকে, এক এক করে বের হন। এদিকে তানভীরের নির্দেশ মতো সবাই বের হয়ে যায় এক এক করে। আর বাকি লোকেরা ভিতরে ঢুকে পড়ে। সাথে দুজন বোরখা পরা মেয়েও ছিল। অপরিচিত দুজন বোরখা পরা মেয়েদের দেখে বাকিরা একটু অবাকি হয়, কারণ তানভীরের চেম্বারে কোনো মেয়ে আসা নিষিদ্ধ। সাকিব বলে উঠল, ভাই, ভাবি সাপড়ে মারছে হেডমাস্টার। কথাটা শোনার সাথে সাথেই তানভীর চোয়াল শক্ত করে দাঁড়িয়ে পড়ে। সাথে সাথে সেই দুই বোরখা পরিহিতা বলে ওঠে, ভাই, আমরা পুরো বিষয়টা ভিডিও করছি। কিন্তু বোরকার ভিতর থেকে পুরুষ কণ্ঠ ভেসে আসাতে তারা পঞ্চপাণ্ডব একটু অবাকি হয়। তানভীর হাত বাড়িয়ে ফোনটি নেয় আর ভিডিওটি অন করে। ভিডিও অন করার সাথে সাথে তানভীরের চোখ রক্তিম বর্ণ ধারণ করে। সুবার হাতে 3-4টা বাড়ি মারে তাদের ক্লাসের স্যার। উপস্থিত সবাই বেশ হাসে। তানভীর তখন প্রচণ্ড ক্রোধে বলে ওঠে, সাকিব। সাকিব বলে ওঠে, ভাই এখনই উড়াতাছি। একথা বলে তানভীরের লোকেরা বেরিয়ে পড়ে যে যার কাজে। আর তানভীর তার খোলা জিভ নিয়ে সোজা সুভার কোচিংয়ে চলে যায়। দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ আগে কোচিংয়ে এসেছে সুভা এবং তার বান্ধবীরা। ক্লাস শুরু হয়েছে বেশিক্ষণ হয়নি। ক্লাস চলাকালীন সময় থেকে শুভা তার অন্য হাত দিয়ে মালিশ করতে থাকে। শাওয়ার নেওয়ার পর ব্যথাটা যেন একটু বেশি বেড়েছে। ক্লাস চলাকালীন এক পর্যায়ে তানভীর হনহনিয়ে ঢুকে শুভার ক্লাসরুমে। তানভীরকে ঢুকতে দেখে সবাই দাঁড়িয়ে যায় আর কোচিং শিক্ষক সাইডে দাঁড়িয়ে খুব ভয়ে সালাম দেয় তানভীরকে। তানভীর কোনো কথা বলে না আর চলে যায় শুভার সামনে আর তার হাত ধরে দেখে ঠিক কতটা দাগ বসেছে। তানভীরকে হঠাৎ এভাবে আসতে দেখে শুভা প্রাণ যায় যায় অবস্থা। তানভীর সুবার হাত ধরে তাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। ঠিক তখনই কোচিংয়ের প্রিন্সিপাল চলে আসে। তানভীর সুভাকে নিয়ে যেতে যেতে বলতে থাকে, ওর ফিরতে দেরি হবে, বাসায় কিভাবে সামলাবেন ওইটা আপনার ব্যাপার। তানভীর প্রিন্সিপালকে একথা বলে সুভাকে নিয়ে চলে যায় আর প্রিন্সিপাল রুমাল দিয়ে ঘাম মুছতে থাকে। তানভীর সুভাকে হাত ধরে তার জিপে বসায়, খুব জোরে গাড়ি স্টার্ট দেয়। সুভা ভয়ে ভয়ে থাকে। তানভীর সুভাকে নিয়ে সোজা তার গোডাউনে নিয়ে যায় আর ভিতরে ঢুকে পড়ে। গোডাউনে ঢুকতেই সুভার চোখ কপালে ওঠার মতো হয়ে যায়। সামনে তার শিক্ষক হাত পা বাঁধা অবস্থায় বসা এবং কয়েকজন সহপাঠী। তানভীর বলে ওঠে, কোন হাত দিয়ে মারছিল ও তোমাকে? এদিকে শুভা ভয়ে কোনো কথাই বলে না। তানভীর খুব জোরে চেঁচিয়ে ওঠে, মানিক, চাপাতিটা দে। তানভীরকে এমন ভয়ঙ্কর রূপে দেখে শুভা চোখ দিয়ে পানি পড়তে থাকে। সে বুঝতে পারে এখানে খুব ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। শুভা সোজা তানভীরের হাত ধরে তাকে রিকোয়েস্ট করতে থাকে, প্লিজ প্লিজ ওনাদের কিছু করবেন না প্লিজ। তানভীর নিজের হাতের দিকে তাকায়। এই প্রথমবার সুভা নিজে থেকে তার হাত ধরেছে। তানভীর বলে ওঠে, তুমি এভাবে বললে তো ওদের কলিজা কেটে তোমার হাতে দেওয়া উচিত পরি। সুভার সাথে সাথে নিজের হাত ছাড়িয়ে নেয় আর তানভীরও স্বাভাবিক হয়। তানভীর বলে ওঠে, ওদের ছেড়ে দিয়ায় মাহির। মাহির বলল, আচ্ছা ভাই। তানভীরের কথা মতো তাদেরকে ছেড়ে দেওয়া হয়, জীবন ফিরিয়ে দেওয়া হয়। এই প্রথমবার এটা ঘটল। তার লোকেরা কয়েকজনের মুখের দিকে তাকিয়ে তানভীরের ভাবমূর্তি বোঝার চেষ্টা করে। তানভীর পেছনে ফিরে তার লোকেদের দিকে তাকায়
আর বলে ওঠে, ভাই ভাবি রোমান্স দেখতে দাঁড়িয়ে আছো শালার ভাইয়া। তানভীরের চোখ রাঙানো দেখে তার লোকেরা বাইরে চলে যায়। আর তানভীর সুভার দিকে এক পা করে এগোতেই থাকে। তানভীর যত এগিয়ে যেতে থাকে সুভা তত পিছিয়ে যেতে থাকে। একসময় দেয়ালের সাথে আটকা পড়ে সুভার পিঠ। তানভীর এক হাত পকেটে ঢুকিয়ে আরেক হাত সুভার মাথার পেছনে রাখে। তানভীর বলে ওঠে, কিছু একটা বলার ছিল না রাত পড়ি। সুভা খুব শক্ত করে নিজের জামার সাইড ধরে ফেলে। তানভীর আবার বলে ওঠে, উত্তরটা দাও। সুভা কি বলবে কিছুই ভেবে পায় না। তানভীর সুভাকে চুপ থাকতে দেখে বেশ বিরক্ত হয়ে যায়, তাই জোরে ধমকিয়ে বলে ওঠে, এই উত্তর দে। সুভা তানভীরের ধমক শুনে চমকে ওঠে আর ভয়ে বলেই দেয়। সুভা ভয়ে ধরফর করে বলে ওঠে, আই লাভ ইউ টু। তানভীর বলে ওঠে, ঠিক করে বলো। সুভা আবার ভয়ে ভয়ে আস্তে আস্তে বলে ওঠে, আই লাভ ইউ টু তানভীর। কথাটা শোনা মাত্রই তানভীর মাথা নিচু করে সুভার গালে কিস করে আর বলে ওঠে, তানভীর আমি কি তোমাকে জোর করেছি? সুভা বলে ওঠে, জি। তানভীর রেগে গিয়ে বলে ওঠে, কি? সুভা আবার ভয়ে ভয়ে বলে ওঠে, না। তানভীর আবার বলে ওঠে, দেখো নিজের ইচ্ছেতে আমার প্রেমে সাড়া দিয়েছিল, এখন মৃত্যু আগ অবধি আর ছাড়াছাড়ি হবে না। সুভা শুধু মাথা নিচু করে তানভীরের কথায় সম্মতি হ্যাঁ যায়। সুভার মাথা নাড়াতে তানভীর বলে ওঠে, তোমার কি মাথায় কোনো সমস্যা আছে? সুভা তানভীরের কথা শুনে চোখ তুলে তাকায়। তানভীর বলে, তো শুধু মাথা নাড়াও কেন, মুখ দিয়েও তো কিছু বলতে পারো। সুভা শুধু বলে ওঠে, জি। তানভীর বলে ওঠে, আবার শুধু জি? তোমার এই জি ও জি বাদ দিয়ে মন খুলে কথা বলবা আমার সাথে, মনে থাকবে? এই কথার পরিপ্রেক্ষিতে সুভা বলে ওঠে, জি। তানভীর হতাশ হয়, উপরের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আর বলে ওঠে, হাই খোদা, কি মাল পাঠাইছো জীবনে। জি জি ছাড়া তো আর কিছুই বলে না। তারপর সুভার হাত ধরে গাড়ির কাছে নিয়ে যেতে থাকে তানভীর। না, এখন আর খোলা জিপে নয়, সোজা তার মার্সিডিজে। সুভার দিকে কেউ তাকাবে সেটা ইদানিং তানভীরের খুব অপছন্দ। সুভাকে গাড়িতে বসিয়ে তানভীর তার পাশে সিটে বসে পড়ে। তানভীর বসা মাত্রই সুভা নিজেকে একটু গুটিয়ে জানালার সাথে লেগে যায়। বিষয়টি তানভীরের চোখও এড়ায়নি। তানভীর সুভার হাত ধরে তাকে কাছে টেনে নিয়ে আসে আর নিজের গা ঘেঁষে বসায়। তানভীরের এমন কাণ্ডে সুভা হতবাক হয়ে যায়, বড় বড় চোখ করে তাকায় তার দিকে। তানভীরও রাগান্বিত হয়ে তাকায় সুভার দিকে আর রাগান্বিত হয়ে বলে ওঠে, তানভীর আমার করোনা হয় নাই যে এত দূরে বসতে হবে তোমাকে, শক্ত করে ধরো আমার হাত। তানভীরের কাট কাট কথা শুনে সুভা ভয়ে তার হাতটা ধরে বসে। সুভার হাত ধরার সাথে সাথে তানভীর সুভার কোমরে হাত দিয়ে বসে থাকে। তারপর তানভীর গাড়ি থেকে নেমে সোজা পোড়াবাড়ির মাঝখানে চলে যায় সুভাকে নিয়ে। একটু একান্তে সময় কাটানো দরকার এখন। তানভীর বলে ওঠে, আমরা রিলেশনশিপে আছি প্রায় 45 মিনিট হয়ে গেছে, চলো বিয়ে করে ফেলি এখন। তানভীরের কথা শুনে শুকনো ঢোক গেলে সুভা আর বলে ওঠে, সুভা এত তাড়াতাড়ি? প্রতি উত্তরে তানভীর বলে ওঠে, হারাম রিলেশনশিপে বেশিক্ষণ থাকা ঠিক না, আল্লাহ গুনাহ দেয়। তাও 45 মিনিট ওভার হয়ে গেছে। তানভীরের কথাতে কি বলবে সুভা কিছুই বুঝে উঠতে পারে না। সুভা জানে তানভীর কিছু চাইলে তাকে আটকানো মুশকিল, তাই সুভা বলে ওঠে, আমার তো এখনো পরীক্ষা রয়েছে। প্রতি উত্তরে তানভীর বলে ওঠে, শিক্ষা বোর্ড উড়াইয়া দিই তাহলে। সুভা তাড়াহুড়ো করে বলে উঠল, না না। তানভীর বলে উঠল, আমাদের মাঝখানে যা আসবে আমি তাকে আস্ত রাখবো না পড়ি। তখন সুভা খুব ঠান্ডা আর নরম গলায় তানভীরকে অনুরোধ করে যেন তার পরীক্ষা অবধি তাকে সময় দেওয়া হয়। তানভীরও সুভার অনুরোধ ফেলতে পারে না, তাই তানভীর বলে ওঠে, যেদিন পরীক্ষা শেষ হবে সেই দিন রাতে তাহলে আমার হয়ে যাবা, ঠিক আছে? প্রতি উত্তরে সুভা বলে ওঠে, ঠিক আছে। কাল বৈশাখী সময়, থেকে থেকে ঝড় তুফান লেগেই থাকে। তানভীর ও সুভার কথোপকথনের মাঝেই খুব জোরে বাতাসে সুভার ওড়নাটা হালকা উপরে উঠে যায়। তানভীর নিজ হাতে সুভার ওড়না ঠিক করে দেয়। সুভা একটু অস্বস্তি বোধ করে। সুভার অবস্থা দেখে তানভীর বলে ওঠে, তুমি রিলেশনশিপে আছো কিন্তু তোমার বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরো না, এটা কিন্তু বেমানান রাত পড়ি। সুভা তানভীরের কথা শুনে একটু চিন্তায় পড়ে যায়। একটু আগেও যে মানুষটা হারাম রিলেশনশিপে না থাকার কথা বলছিল সেই মানুষটি এখন তাকে জড়িয়ে ধরতে বলছে, এ যেন ভূতের মুখে দোয়া কালাম। সুভা তানভীরের কথায় প্রচণ্ড অস্বস্তি বোধ করে, তাই ধরবে কিনা ধরবে না ভাবতে থাকে। কিন্তু সুভার এই চিন্তা ভাবনায় তানভীর ঠিক পছন্দ হয় না। সে খুব জোরে ধমকিয়ে বলে ওঠে, কি হলো, ধরো। তানভীরের ঝাড়ি শুনে সুভা তাকে তাড়াতাড়ি জড়িয়ে ধরে, কিন্তু সুভার ধরাটা ঠিক তানভীরের পছন্দ হয় না, তাই বলে ওঠে, টাইট করে ধরো। সুভা তানভীরকে টাইট করে জড়িয়ে ধরতেই তানভীর ও সুভাকে জড়িয়ে ধরে।
তানভীর কিছুক্ষণ পর বলে ওঠে, আজকে বিয়েটা করা উচিত ছিল রাতপরি, একা একা আর কত ঘুমাবো। তানভীর লাগামহীনভাবে শুভার সাথে কথা বলতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে ঝুম বৃষ্টি শুরু হয়। তানভীর শুভা ভিজে একাকার হয়ে যায়। শুভা তানভীরকে ছেড়ে ছাউনিতে যাওয়ার জন্য সামনের দিকে পা বাড়াতেই তানভীর ধাতে ধাতে শুভার হাত ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরে। এত বাতাস আর ঝুম বৃষ্টির মাঝে ও তানভীর শুভাকে ছাড়ে না। সেই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকে শুভাকে ধরে। কিন্তু শুভা খুব নড়াচড়া করে। এত বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে তার খুব অস্বস্তি হচ্ছে। তানভীর বলে ওঠে, মুডে আছি শুভা, নড়ো না। এভাবে বেশ অনেকক্ষণ ধরে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকে তানভীর আর শুভা। কিন্তু খুব জোরে একটা বাজ পড়াতে শুভা ভয় পেয়ে যায় আর তানভীরকে আরো শক্ত করে ধরে। শুভা জড়িয়ে ধরাতে তানভীর এখানে গান শুরু করে দেয়। তানভীরের মুখে গান শুনে শুভা হালকা আঁচ করতে পারে কোনো ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে তার সাথে। তানভীর শুভার হাত ধরে ছাউনিতে নিয়ে আসে। শুভা পানিতে প্রায় কাক ভিজা হয়ে গেছে। তানভীর শুভার হিজাবটা খুলে ফেলে আর ওড়না দিয়ে শুভার মুখ মুছাতে থাকে। ভেজা ওড়না দিয়ে কতটুকু পানি মুছবে তা ঠিক জানা নেই শুভার। তাও তানভীরকে আটকাতে পারছে না সে। মৃদু বাতাস আর বৃষ্টির ফোঁটা তানভীরের মতো এমন হৃদয়হীন মানুষটাকে আজকে প্রেমিক পুরুষে রূপান্তরিত করে ফেলেছে। তানভীর থেকে থেকে শুভার দিকে তাকায় আর নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে। ঠিক তখন তানভীর মোহনীয় কণ্ঠে বলে ওঠে, তুমি আর 5 মিনিট আমার সামনে থাকলে কিছু একটা হয়ে যাবে শুভা। তানভীরের কথার অর্থ বুঝতে পেরে খুব ভয় পেয়ে যায় শুভা। কিন্তু এই বৃষ্টির মধ্যে সে তো নিরুপায়। তানভীর তার লোকদের কল দিয়ে গাড়ির ভেতরে নিয়ে আসতে বলে আর শুভাকে গাড়ি করে বাড়ি পাঠিয়ে দেয়। বিয়ের আগে তানভীর শুভার কাছে যেতে চায় না, আবার থেকে থেকে নিজেকে আটকাতেও পারে না। শুভা চলে যাওয়ার আগ অবধি তানভীর তাকিয়েই থাকে তার গাড়ির দিকে। তানভীর তখন বলে ওঠে, যখনই ওই রূপ স্মরণ হয় লাগে না কোনো লোক ও লজ্জার ভয়। মাহির তখন বলে ওঠে, কিসের লজ্জা ভাই? মাহিরের কথা শুনে তানভীরের ধ্যান ভাঙে। আসে তাকায় পেছনে, তার পঞ্চপাণ্ডব পিছনে দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে। তানভীরের কোনো উত্তর না পেয়ে মাহির আবার বলে ওঠে, ভাই কইলেন না তো কিসের লজ্জা? পাশ থেকে তখন সাকিব বলে ওঠে, আরে প্রেমের লজ্জা, বুঝোস না? তানভীর মাহির আর সাকিবের কথা শুনে নিজের পাঞ্জাবির হাতা উপরে ওঠায়। তানভীরকে নিজের হাতা উপরে ওঠাতে দেখে বুঝতে পারে আজকে তাদের কপালে শনি রবি মঙ্গল সবই রয়েছে। সাকিব তখন বলে ওঠে, ভাই ভাবি সাপের কসম, আজকে আমাগো ধোলাই দিবেন না। শোভার কসমের কথা শুনে তানভীর শান্ত হয়ে যায়। শান্ত হয়ে বলে ওঠে, সালার ভাইরা বুঝা গেছস তানভীর সরকারের দুর্বলতা। এই কথা শুনে 5জনই দাঁত বের করে মিটিমিটি হাসতে থাকে। বৃষ্টি বন্ধ হওয়ার সাথে সাথে তানভীর আর তার পঞ্চপাণ্ডব রওনা দেয় সরকার বাড়ির উদ্দেশ্যে। আজ সরকার বাড়িতে তামিম সরকারের নির্বাচন নিয়ে বিশেষ আলোচনা করার মিটিং আছে। আর তানভীরকে তো থাকতেই হবে। মাহির গাড়ি চালায় আর পাশের সিটে বসে থাকে তানভীর আর বাকি 4জন পিছনে। তখন মাহির বলে ওঠে, ভাই সবার হিসাব মিলে, কিন্তু আমার হিসাব তো মিলে না। তানভীর তখন বলে ওঠে, কিসের হিসাবের কথা বলছিস? মাহির বলে উঠল, ওই বোরকা পরা বেডিগো মুখ দেখে বেডা মানুষের কথা কিভাবে বের হলো? এই কথাটা শোনা মাত্রই তানভীর নিজের চুল ঠিক করতে করতে লুকিং গ্লাসের দিকে তাকায় আর বলে ওঠে, বেডা মানুষের গলা দিয়ে তো বেডার আওয়াজই বের হব। তানভীরের কথা শুনে 5জনই তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন সাকিব বলে ওঠে, আবে হালা গাড়ি চালা, না হলে বাড়ি যাওয়ার জায়গায় উপরে যাইতে হইব। তখন মাহির বলে উঠল, তা তো চালাবো ভাই, কিন্তু ভাইয়ের কথা তো কিছু বুঝলাম না। তানভীর তখন গা ছেড়ে দিয়ে সিটে বসেছে আর বলে ওঠে, ওই দুজনকে আমি অ্যাডমিশন করাইছি, ওইখানে যতক্ষণ শোভা থাকবে তার প্রতি সেকেন্ডের ভিডিও আমাকে পাঠাতে। তখন মাহির বলে ওঠে, মানে বেডা আক্তার বেডি ওই দুইটা? তখন সাকিব বলে ওঠে, আরে যাহ, মহিলা আক্তার পুরুষ। মাহির আর সাকিবের কথা শুনে তানভীর হাসতে থাকে। ভাগ্য করে 5জন সঙ্গী পেয়েছে সে। 5টাই 5 প্রকারের তার ছেঁড়া। শখের নারীর উপরে নজর রাখতে নিজের লোকেদের বোরখা পরিয়ে মহিলা কলেজে ক্লাস করাতে পাঠানো এমপি তানভীর সরকারের দ্বারাই সম্ভব। সরকার বাড়ি, তামিম সরকারের মুখে কিছুটা চিন্তার ছাপ। অপোজিট পার্টির লোকেরা এইবার বাইরে থেকে লোক আনবে তানভীরকে আটকাতে। যদি নির্বাচন হয় আর তানভীর না থাকে তামিম সরকারের পাশে, তাহলে প্রধানমন্ত্রী হতেই পারবে না তামিম সরকার। একটা নেতা বলে ওঠে, স্যার তানভীর স্যারকে বিষয়টা কি জানানো ঠিক হবে? তামিম সরকার বলে ওঠে, আমিও তাই ভাবছি। তানভীর বলে ওঠে, ভাবাভাবির তো কিছু নাই আব্বা। বেশ বড় গলা করে কথাগুলো বলে ওঠে তানভীর সরকার। বাড়ির অন্দরমহলে ঢুকে পড়ে। তানভীরকে দেখা মাত্রই বাকিদের ঘাম ছুটে যায়, কারণ তানভীর কথা কম বলে, হাত বেশি চলে।
তানভীর বলে ওঠে, তানভীর বাইচে থাকতে আমার আব্বাজানের কি চিন্তা দিতেছ নেতা? জীবনের মায়া শেষ নাকি? নেতাটা বলে ওঠে, না স্যার, তা না। তানভীর বলে ওঠে, নির্বাচন হোক কিংবা না হোক, প্রধানমন্ত্রী আমার আব্বাজানই যেন হয়। সংসদে 300 আসনের মধ্যে 290টা আমার টাকায় কেনা, তাই বেইমানি করলেই তার মুন্ডু কাটা। তানভীরের কথা শুনে নেতাদের ঘাম ছুটে যায়, কপালে ঘাম মুছতে থাকে আর মুখে জোর করে হাসি টেনে আনে। তানভীরকে ভেজা শরীরে দেখে তামিম সরকার তাড়াতাড়ি করে শুকনো কাপড় আনতে বলেন আর নিজ হাতে ছেলের মাথা মুছে দেন। আর তামিম সরকার বলে ওঠে, এত ভিজেছেন কিভাবে বাবাজান? প্রতি উত্তরে তানভীর বলে ওঠে, মন দিল ঠান্ডা করতে আপাজান। তানভীর সরকার সহজে বৃষ্টিতে ভেজে না, এটা প্রায় 80 নগরে বাচ্চা থেকে বুড়োরাও জানে। তামিম সরকার কিছু জিজ্ঞেস করতে চেয়েও করলেন না, কারণ ছেলে মেয়ে বড় হলে তাদের একান্ত কিছু বিষয় থাকে, সব জায়গায় বাবা মায়ের হস্তক্ষেপ করা উচিত নয় বলে তামিম সরকার মনে করেন। তানভীরের বাবা তামিম সরকার বলে ওঠেন, তা বাবা, মন দিল ঠান্ডা হলো আপনার? প্রতি উত্তরে তানভীর বলে উঠল, হ্যাঁ বাবা। তানভীর উঠে দাঁড়ায় আর ইশারা করে চেয়ারটি নেতাদের সামনে রাখতে। তানভীর তার আব্বাজানকে চেয়ারে বসায় ও নিজে মাটিতে বসে পড়ে আর বলে ওঠে, তানভীর, শোনেন নেতারা, এই 28 বছর জীবনের সংখ্যায় চাইতে খুনের সংখ্যা বেশি আমার, তাই চাইছিলাম না হাতটা রক্তে রাঙাতে। তানভীরের কথা শুনে সৌজন্যমূলক হাসি টেনে আনে উপস্থিত সকলেই। আবার তানভীর বলে ওঠে, আগামী 27শে জানুয়ারি তামিম সরকার প্রধানমন্ত্রী হওয়া চাই। তখনই খাদ্যমন্ত্রী বলে ওঠে, স্যার, অনুমতি দিলে একটা কথা বলতে পারি। তখনই তানভীর বলে ওঠে, বলেন খাদ্যমন্ত্রী। খাদ্যমন্ত্রী বলে ওঠে, স্যার, অপোজিশন পার্টি থেকে একটি ষড়যন্ত্রের আভাস পাওয়া গেছে। তানভীর খাদ্যমন্ত্রীর কথাটা শোনা মাত্রই একটু ভ্রু কুঁচকায় আর বলে ওঠে, মানে? খাদ্যমন্ত্রী বলে ওঠে, মানে স্যার, তারা কূটনৈতিক সম্পর্কটাকে কাজে লাগাতে চাচ্ছে। যদি কোনোভাবে বাইরের রাষ্ট্রগুলোর সাথে হাত মিলিয়ে আমাদের বিরুদ্ধে দাঁড় করায়, তাহলে আমাদের সরে আসতে হবে। তাই স্যার, এখানে সব আটকাতে হবে। তানভীর উঠে দাঁড়ায় আর খাদ্যমন্ত্রীর সামনে যায়। গিয়ে তানভীর বলে ওঠে, মিয়া, আপনি খাদ্যমন্ত্রী হইলে কি হইব? পেটে আপনার খাবারের জায়গায় শয়তানিটা বেশি। তামিম সরকার বলে ওঠেন, তানভীর। তানভীর বলে ওঠে, জি আব্বা। তামিম সরকার আবার বলে ওঠেন, বিষয়টা কিন্তু জটিল, আমার মনে হয় তুমি নিজে বিষয়টি দেখলে ভালো হতো। তানভীর কিছুক্ষণ চিন্তা করে তারপর শেষে রাজি হয়ে যায়। এখন আর শুভার প্রতি এতটাই টান বেড়ে গেছে যে তাকে প্রতিদিন না দেখলে আর ভালো লাগে না। কিন্তু তার আব্বাজানের কাছে এমন হাজারো শুভাকে কুরবান করতে পারবে তানভীর। তানভীর বলে ওঠে, কবে যাইতে হইব আব্বাজান? তামিম সরকার বলে ওঠেন, 3 দিন পর। কথাটা শুনেই তানভীর খুব খুশি হয়। 3 দিন পরে যাওয়ার কথা শুনে। যাক, এই 3 দিনে সে তার রাতভরির সাথে ভালোভাবে সময় কাটাতে পারবে। তানভীরকে উপরে চলে যেতে বলে তামিম সরকার, গরম কাপড় পরিধান করার জন্য। বেশিক্ষণ ভেজা শরীরে থাকলে জ্বর আসার আশঙ্কা থাকতে পারে। তামিম সরকারের কথা মতো তানভীর উপরে চলে যায় আর ফ্রেশ হয়ে নিচে চলে আসে। পোড়াবাড়ি থেকে সুভাকে পাঠিয়ে দেওয়ার পর থেকে তানভীর কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছে না। ঘড়ির কাঁটাটা যেন খুব ধীরে চলছে আর প্রতিটা সেকেন্ড সুভার কথা মনে পড়ছে। তানভীর বলে ওঠে, রাত পড়ি, কবে তুমি আমার হবে? নিজের আপন মনে কথাগুলো ভাবতে থাকে তানভীর। তামিম সরকারের নির্বাচন মিটিংয়ে সবাই বসে আছে, কিন্তু তানভীরের মন পড়ে আছে অন্য কোথাও। বিষয়টি তামিম সরকারের চোখও এড়িয়ে যায়নি। তামিম সরকার বলে ওঠেন, বাবাজান। তানভীর বলে ওঠেন, জি আব্বা। তামিম সরকার বলে ওঠেন, আপনি কিন্তু এখন সকলের টার্গেটে, তাই আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে। একথা শোনা মাত্রই তানভীর হালকা হেসে উত্তর দেয়, মোরার পাখনা গজাইছে তাই আমারে টার্গেট করছে আব্বাজান। তানভীর সরকার আইন দেখেন না, আইন তৈরি করে। আমাকে যেহেতু টার্গেট করেছে, আমার আইন বলে ওদের মারা ফরজ হয়ে গেছে। একথা বলে তানভীর উঠে সদর দরজার কাছে চলে যায়। তামিম সরকার বলে ওঠেন, কোথায় যাচ্ছ বাবাজান? তানভীর বলে ওঠে, রঙ্গমঞ্চখানায় আব্বা, কয়েকজনকে উপরে পাঠানোর সময় হয়ে গেছে। তানভীর বড় বড় পা ফেলে বেরিয়ে পড়ে। তানভীরকে বেরোতে দেখেই তার পঞ্চপাণ্ডবও তার সাথে যোগ দেয়। যতবার রঙ্গমঞ্চখানায় যায় ততবার আরসি নগরে রক্তের বন্যা বয়ে যায়। আজ হয়তো তার ব্যতিক্রম হবে না। পরের দিন সকালবেলা প্রতিদিনের মতো কলি ও কাকলি এসে হাজির হয় একসঙ্গে স্কুলে যাওয়ার জন্য। তাই যথারীতি সে কলি কাকলির সাথে বের হয়, কিন্তু আজকে তানভীরের গাড়ি তাদের বাড়ির আশেপাশে না দেখতে পেয়ে ভীষণ খুশি হয় সুভা। মনের আনন্দে বান্ধবীদের সাথে কলেজে যেতে থাকে। কলি বলে ওঠে, জানিস সুভা, বাবা থেকে শুনলাম কালকে নাকি গভীর রাতে ড্রেনে কয়েকজন নেতা কর্মীদের লাশ ভাসতে দেখা গেছে। কথাটি সুভাও শুনেছিল তার বাবার মুখ থেকে ডাইনিং টেবিলে, কিন্তু খুব বেশি একটা পাত্তা দেয়নি সে। এখন কলির কথা শুনে একটু খারাপ লাগে সুভার।
অসহায় লোকগুলোকে এমন অবস্থা করলো কে? তখন কাকলি বলে উঠল, শুনেছি তানভীর সরকারই নাকি কালকে ওই লোকগুলোর এমন অবস্থা। কাকলির বাকি কথা শেষ হওয়ার আগেই থমকে যায় সুভার পা। তানভীরের নাম শুনতেই গা শিউরে ওঠে তার। অবশ্য আজকে প্রথমবার নয় সে যে তানভীর এমন অপকর্মের কথা শুনেছে, এই প্রথমবার। কিন্তু এখন একটু বেশি এই নামটিকে ভয় পায় শুভা। শুভাকে দাঁড়িয়ে পড়তে দেখে কাকলি বলে ওঠে, কিরে শুভু, দাঁড়ালি কেন? শুভা বলে ওঠে, চল। শুভা তার বান্ধবীদের সাথে কলেজে চলে যায়। যথারীতি ক্লাস করে, কিন্তু মনে একটু ভয় থেকেই গিয়েছিল, যদি আবার ক্লাস শেষে তানভীর তাকে দেখতে চলে আসে। ক্লাস শেষে শুভা মনে মনে দোয়া করতে থাকে যেন তানভীরের সাথে দেখা না হয়। হলোও তাই। কলেজের বাইরে তখন তানভীরের গাড়ি দাঁড়ানো দেখতে পেল না শুভা। নিজের অজান্তেই খুব খুশি হলো সে। আজকে বোধহয় তানভীর তার চোখের সামনেই আসবে না। দিনটি ভালোই যাবে বোধহয়। বিকেল বেলা সারাদিন তানভীরের সাথে দেখা না হওয়াতে মনটা বেশ ভালোই ছিল শুভার। তার উপরে আজকে কোচিংয়ের ক্লাস কম ছিল, খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যায় তার। পরবর্তী ক্লাস না থাকায় শুভা ও তার বান্ধবীরা মিলে ঠিক করে দোল খাবে বড় বটগাছটার নিচে। বড় বটগাছটার চারপাশে ও কিছুটা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, তাই দুদণ্ড বসলে মনটা জুড়িয়ে যায়। এক এক করে সবাই দোল খাওয়ার পর শুভার পালা চলে আসে। সে বসে পড়ে দোলনায়, আর তার বান্ধবীরা ধাক্কা দেয় পেছন থেকে। খোলা চুল, চোখে কাজল, হালকা লিপস্টিক আর লাল ড্রেসে শুভা যেন রাতপুরী থেকে দিনপুরীতে রূপান্তরিত হয়েছে। বেশ কয়েকবার দোল খায় শুভা। তার মন আজকে খুব ফুরফুরে। থেকে থেকে বান্ধবীদের সাথে হাসি তামাশাতে মেতে ওঠেছে। ঠিক সেই সময় একটা কালো গাড়ি এসে দাঁড়ায় বটগাছ থেকে একটু দূরে। শুভা তখন দোল খাচ্ছিল। দোল খাওয়ার এক সময় তানভীর চেয়ার নিয়ে শুভার সামনে বসে পড়ে, আর তার পা দুটো তানভীরের শরীরে লাগে। তানভীর খপ করে ধরে ফেলে শুভার পা। শুভাও বেসামাল হয়ে পড়ে, একটুর জন্য পড়তে পড়তে বেঁচে গেছে। তানভীর তখন শুভার পা দুটো ধরে রেখেছিল। তানভীর শুভার পা থেকে মাথা অবধি খুব সূক্ষ্মভাবে পরখ করে নেয়। এক হাত দিয়ে পা ধরে রেখে অন্য হাত দিয়ে তার চশমা খুলে ফেলে, আর বলে ওঠে, তানভীর, চুল কি বেশি লম্বা হয়েছে পরি? তানভীরের কথা শুনে মাথা নিচু করে ফেলে শুভা। তানভীর বলে ওঠে, তোমাকে খাঁচায় ভরে রাখলে কেমন হয় বলো তো শুভা? শুভা বলে ওঠে, আমি। শুভাকে আর কোনো কথা বলতে দেয় না তানভীর। গর্জে উঠে বলে, চুপ। গর্জে ওঠে তানভীর, চোখ লাল করে রক্তিম বর্ণ ধারণ করে। চোয়াল খুব শক্ত। তানভীরের রাগের পরিণতি যে কতটা ভয়ঙ্কর সেটা ছোটবেলা থেকে শুনে আসছে শুভা। এবার নিজের চোখে দেখার পালা। তানভীর উঠে দাঁড়ায় আর শুভার হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। গাড়ির কাছে নিয়ে আসে। দরজা খুলে রীতিমতো ধাক্কা দেয় শুভাকে। খুব জোরে দরজা লাগিয়ে দেয়। সারা রাস্তা তানভীর খুব ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে থাকে শুভার দিকে। একবারও পলকও বোধহয় ফেলল না সে। আর শুভা মাথা নিচু করে বসে রইল। চোখ দিয়ে অনবরত পানি পড়তেই আছে। তখন তানভীর বলে উঠল, আমি কি তোমাকে মারছি? শুভা মাথা নেড়ে না সম্মতি জানায়। তখন তানভীর বলে ওঠে, তো কাঁদতাছ কেন? চোখের পানি বেশি হয়েছে? কথাগুলো খুব জোরে ধমকিয়ে ধমকিয়ে বলতে থাকে তানভীর। সাথে সাথে চুপ হয়ে যায় শুভা, কিন্তু চোখ দিয়ে পানি পড়া কমায় না, আরও দ্বিগুণ বেড়ে যায়। গাড়ি সোজা তানভীরের পার্টি অফিসে যেয়ে থামে। তানভীর গাড়ি থেকে নেমে সোজা শুভার হাত ধরে টানতে টানতে নিয়ে যায় উপরে। উপরে উঠে সজোরে একটা থাপড় লাগিয়ে দেয় শুভার গালে। তানভীরের থাপড়ের গতি এতটাই জোরেই ছিল, মাটিতে পড়ে যায় শুভা। তানভীরও গিয়ে শুভার সামনে বসে তার গলা ধরে মুখ ঘুরিয়ে নেয় নিজের দিকে। তারপর হিসিয়ে বলে ওঠে তানভীর, তোরে না করেছিলাম এমন পড়ে বের হতে? কিরে, না করেছিলাম না কিনা বল? তৎক্ষণাৎ শুভা মাথা নেড়ে সম্মতি জানায় তানভীরের কথায়। তখন তানভীর বলে ওঠে, তাহলে বের হলি কোন সাহসে? আমার কথার অবাধ্য হওয়ার পরিণতি সম্পর্কে জানোস না তুই? কথাগুলো বলতে বলতে তানভীর খুব শক্ত করে চেপে ধরে শুভার গলা। এক পর্যায়ে উঠে দাঁড়ায় তানভীর, আর দরজা খুলে কিছু একটা নিয়ে সাথে সাথে রুমে ঢুকে পড়ে। তানভীর সোজা শুভার সামনে বসে তার চুল ধরে বেশ কয়েকটুকু অংশ কেটে ফেলে। শুভা অনেকবার বাধা দিলেও কাজ হয় না। শুভার চুল প্রায় কোমর অবধি কেটে ফেলে তানভীর। শুভা কখনো তার চুল কাটেনি, খুব যত্নে বড় করেছে সে তার চুলকে। কিন্তু আজকে তানভীরের রাগে বলি দিতে হলো শুভার চুলকে। শুভার নিজের কাটা চুলগুলো দেখে আরো জোরে জোরে কেঁদে ওঠে। তানভীরকে সরি না বলে শুভার এমন মোড়া কান্না দেখে খুব বিরক্ত হলো তানভীর। সে উঠে শুভার হাত ধরে তার চেম্বার থেকে বের করে দেয়।
তানভীর প্রচণ্ড রেগে বলে ওঠে, বের হ আমার চোখের সামনে থেকে তুই। একথা বলে খুব জোরে ধাক্কা দেয় তানভীর শুভাকে, আর বলে ওঠে, এই ওরে বাড়ি দিয়ে আয়, আমার চোখের সামনে থেকে দূর করে নিয়ে যা। ধমকিয়ে ধমকিয়ে কথাগুলো বলে ওঠে তানভীর। তারপরে দরজাটা আঁটি দিয়ে তানভীর নিজের চেয়ারে বসে পড়ে। তারপর উপর দিকে তাকিয়ে নিকোটিনের ধোঁয়া উড়াতে থাকে আর নিজের হাতের দিকে তাকায়। আর বলে ওঠে তানভীর, কেন আমার কথা শুনলি না শুভা? কথাটা বলেই কাঁচের টেবিলের খুব জোরে বাড়ি মারে, আর সাথে সাথে কাঁচ ফেটে তানভীরের হাত ঢুকে পড়ে। প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। ভিতরে এমন ভাঙার শব্দ শুনে বাইরে থাকা বাকি তিনজন চলে আসে। তানভীরের এমন হাতের অবস্থা দেখে সবাই তাড়াহুড়ো করে লাগিয়ে দেয় তাকে ডাক্তারের কাছে নেওয়ার জন্য। কিন্তু তানভীর এক জায়গাতেই বসে থাকে, উঠে না। সাকিব তখন বলে ওঠে, ভাই দয়া কইরা উঠুন, বহুত রক্ত পড়তাছে। সাথে সাথে তানভীর তার হাতের দিকে তাকায় আর বলে ওঠে, হাতটা আজকে আমার সাথে বেইমানি করেছে রে, ওর রক্ত ঝরাই উচিত। এভাবে যদি বেশিক্ষণ থাকে তাহলে তানভীরের অবস্থা খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই তার লোকেরা যেভাবেই হোক তাকে নিয়ে হসপিটালে যেতে চায়। তখন সাকিব বলে ওঠে, ভাই ভাবি সাপও বহুত ব্যথা পাইছে, ব্যান্ডেজ কইরা তার কাছে যাওয়া উচিত। সুভার ব্যথা পাওয়ার কথা শুনে তানভীরের ভেতর অব্দি কেঁপে ওঠে। সে উঠে সোজা নিচের দিকে দৌড় লাগায়। তানভীর বলে ওঠে, সাকিব গাড়ি বের কর। তানভীরের নির্দেশ মতো সাকিব গাড়ি বের করে আর সোজা হসপিটালে চলে যায়। একটু আগে অন্যদিকে সুভাকে জোরে ধাক্কা দেওয়ার ফলে তার হাঁটুতে এবং হাতের কোনোই খুব জোরে ব্যথা পায়। তাকে যখন ধাক্কা দিয়ে বাইরে ফেলা হয় তখন এত জোরে ব্যথা পায় যে সবাই চেয়েও তাকে তুলতে পারে না, কারণ যেখানে তাকে দেখা নিষিদ্ধ সেখানে নিজের হাত দিয়ে কেউ তুলবে আর তানভীর তাকে পরে আস্ত রাখবে না, এটা নিতান্তই তারা সবাই জানে। সুভা উঠে দাঁড়ায় আর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। মাহির আর কালামানিক তাকে গাড়ি করে দিয়ে আসে। সারা রাস্তা সুভা প্রচুর কান্না করে। সুভা এতটাও শক্ত নয় যে ব্যথা পেলে কাঁদবে না। বাড়ি আসার সাথে সাথে সুভা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখে তার মা হাজারটা প্রশ্ন ছুড়ে দেয়, কিন্তু সুভা চেয়েও তার মাকে কিছু বলতে পারে না। সে শুধু বলে দোলনা থেকে পড়ে গিয়ে এমনটা হয়েছে তার, আর মাথায় ঘোমটা দিয়ে গালের দাগটা লুকাতে সক্ষম হয় সুভা। আর তার মা তাই বিশ্বাস করে নেয়, কারণ সুভা খুব নম্র ও ভদ্র মেয়ে, কখনোই তার মাকে মিথ্যা বলে না। তাই তার মাও তেমন কিছু সন্দেহ করেনি। সুভার হাতে পায়ে মলম লাগিয়ে দিয়ে তাকে পেন কিলার খাইয়ে দেয় তার মা। আর সুভাও ঘুমিয়ে পড়ে। ব্যথা পাওয়ার কারণে একটু জ্বরও আসে তার। বর্তমান হসপিটালে যাওয়ার সাথে সাথে তানভীরকে দেখে ডাক্তাররা থতমত খেয়ে যায়। তানভীর এখানে মানে কাউকে পরপারে পাঠাবে, না হয় তাদের হসপিটাল উড়িয়ে দেবে, কিন্তু এমন কিছু হলো না। তানভীর সোজা গিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকে পড়ে। তানভীরকে দেখা মাত্রই ডাক্তার কপালের ঘাম মুছে আর সৌজন্য হাসি দিয়ে তানভীরের কাছে যায়। তানভীর নিজের হাত দেখায় আর সাথে সাথে ডাক্তার তার ড্রেসিং করতে ব্যস্ত হয়ে পড়ে। ড্রেসিং করা শেষে তানভীর ডাক্তারের দিকে তাকায়। তানভীর বলে ওঠে, চুল তাড়াতাড়ি বড় হওয়ার কোনো মেডিসিন আছে ডাক্তার? ডাক্তার বলে ওঠে, জি স্যার আছে। তানভীর বলে ওঠে, যতগুলো আছে সব প্যাকিং করেন। তানভীরের কথা মতো 140টি প্যাকেট প্যাক করে দেওয়া হয় আর সেগুলো নিয়ে তানভীর রওনা দেয়। সারা রাস্তা তানভীরের পঞ্চপাণ্ডব কৌতূহলের দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। বিষয়টি তাদের মাথার উপর দিয়ে যায়। তানভীর সেটা বুঝতে পারে। তানভীর বলে ওঠে, এমন বান্দরের মতো তাকিয়ে আছিস কেন তোরা? তখন সাকিব কৌতূহলী দৃষ্টিতে বলে ওঠে, ভাই এতগুলো চুল লম্বা করার মেডিসিন দিয়ে কি করবেন? তানভীর সিটে গা এলিয়ে দিয়ে তার চশমা খুলে আর বলতে থাকে, আমার রাতভরি মাথায় লম্বা চুলই মানায়। তানভীরের কথা শুনে পঞ্চপাণ্ডব কিছুটা অবাক হয়। যদি এতটাই কষ্ট লাগে তাহলে কাটলো কেন? তানভীর আর তার মনে কি চলছে সেটা একমাত্রই আল্লাহ ছাড়া তানভীরই ভালো জানে। রাত 11:45। তখন সুভাদের বাড়ির গেটে ছাড়া আর কোথাও আলো জ্বালানো নেই। সবাই নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তানভীর তখন ডুপ্লিকেট চাবি নিয়ে গেটের লক খুলে আর সোজা সুভার রুমে চলে যায়। অবশ্য তার আগে সাকিব ক্লোরোফর্ম সুভার বাবা মার রুমে ও ভাইয়ের রুমে দিয়ে এসেছিল। তানভীর রুমে ঢুকে দেখে ডিম লাইটে আলোয় কম্বল মুড়ি দিয়ে ছোট্ট বিড়াল ছানার মতো শুয়ে আছে শুভা। সচরাচর শুভা এই সময় পড়াশোনা নিয়ে থাকে, কিন্তু আজকে তাকে এভাবে ঘুমাতে দেখে তানভীরও বুঝতে পারে শুভা ঠিক নেই। তানভীর ধীর পায়ে যেয়ে শুভার পাশে বসে তার কপালে হাত দেয়। না, ভালোই জ্বর আছে। তারপরই তানভীরের চোখ যায় শুভার গালে। ফর্সা গালে আঙুলের দাগ স্পষ্ট। ডিম লাইটের আলোতেও বুঝে যাচ্ছে। তানভীর তার পকেট থেকে কিছু একটা বের করে তার আলতোভাবে শুভার গালে লাগিয়ে দেয়। তানভীর গালে হাত দেওয়ার সাথে সাথে শুভার ঘুমটা আলগা হয়ে আসে। পিটপিট করে তাকাইছে। চোখ খুলতেই কাউকে সামনে বসে থাকতে থেকে ধরপড়িয়ে উঠে চিৎকার করতে নাই শুভা। তানভীর তখন তার সামনে বসা। তানভীর বলে ওঠে, ভয় পাইও না রাতপরি, আমি আসছি। তানভীরের গলা শুনে শুভা আরও ভয় পেয়ে যায়। সে এদিকে ওদিকে তাকিয়ে নিজের ওড়না খুঁজতে থাকে
আর তা নিয়ে মাথায় দিয়ে ব্যস্ত হয়ে পড়ে শুভা। এমন আচরণ দেখে তানভীরের একটুও খারাপ লাগে। সে শুভার হাতটা ধরে ফেলে আর বলে ওঠে, আমার সামনে তুমি যেভাবে ইচ্ছে থাকতে পারো রাতপরি। এ কথা বলেই তানভীর শুভার মাথা থেকে ওড়নাটা সরিয়ে ফেলে আর তাকে কোলে তুলে নেয়। তানভীরের এমন কাণ্ডে হতবাক হয়ে যায় শুভা, কিন্তু বলার মতো কিছুই পায় না সে। সে চুপচাপ তানভীরের গলা ধরে থাকে আর তানভীর সুবাকে নিয়ে নিচে নেমে গাড়ির দিকে যেতে থাকে। কিন্তু বাইরে বের হতেই সুবার চোখ ছাড়ামড়া হয়ে যায়। 20 জনের মতো লোক সুবা আর তানভীরের ছবি অ্যাডজাস্ট করে ব্যানার বানিয়ে খুব বড় করে সরি লেখা এমন পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছে। শুধু যে ব্যানার তাই নয়, প্রায় দেয়ালে দেয়ালে সরি শুভা লেখা। এসব দেখে সুবার ভয় আরও 3 গুণ বেড়ে যায়। যদি কেউ দেখে ফেলে। তানভীর সুভাকে খুব যত্ন সহকারে সিটে বসিয়ে দেয় আর নিজে তার পাশের সিটে বসে পড়ে। সারা রাস্তায় সুভার শুধু পোস্টার আর অলিতে গলিতে ব্যানার হাতে দাঁড়িয়ে লোক দেখতে পায়। তানভীরের দ্বারা সবই সম্ভব, এটা সুভারও অজানা নয়। কিন্তু কয়েক ঘন্টার মধ্যে যে এত কিছু হয়ে যাবে এটা সুভা জানতই না। সারা রাস্তা তানভীর সুভার দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে, আর সুভা চারিপাশে দেখতে ব্যস্ত থাকে। গাড়ি যেয়ে দাঁড়ায় সোজা পোড়াবাড়িতে। তানভীর নিজে আগে নেমে পড়ে, তারপর সুভাকে কোলে তুলে নেয় আর পোড়াবাড়ির মাঝখানে নিয়ে আসে। এসে বেঞ্চিয়ে বসিয়ে দেয়। তানভীর হাঁটু গেড়ে বসে পড়ে সুভার পায়ের নিচে আর তার পাটা নিজের হাঁটুর উপর রাখে। সুভা আমতা আমতা করে বলে ওঠে, কি কি করছেন আপনি?" তানভীর বলে ওঠে, কথা বলো না রাতপরি, করতে দাও। তানভীর সুভার পাটা হাঁটুর উপর রেখে তাতে ব্যথানাশক বাম লাগিয়ে দেয়। তারপর উঠে তার পাশে বসে সুভা 2 হাতেও বাম লাগিয়ে দেয়। বাম লাগানোর শেষে তানভীর সুভাকে ধরে তার কোলে বসায় আর খুব শক্ত করে জড়িয়ে ধরে। সুভার খুব অস্বস্তি লাগে। তানভীর বলে ওঠে, আমি জীবনে কোনো মাইয়ার দিকে তাকাই নাই শুভা, কিন্তু তোমার দিকে তাকাইছি, মন ভরে তাকাইছি। তানভীর কথাটা বলেই আরো শক্ত করে জড়িয়ে ধরে শুভাকে, আর শুভার অস্বস্তি মাত্রা আরো বেড়ে যায়। তানভীর বলে ওঠে, আমি কখনো কোনো মাইয়ার প্রেমে পড়ি নাই শুভা, কিন্তু তোমার প্রেমে পড়ছি। এমনভাবে পড়ছি আর উঠে দাঁড়াতেই পারছি না। শুভা কোনো প্রতিউত্তর করে না, চুপ হয়ে যায় শুভা। নিঃশ্বাসটাও যেন আটকে গেছে তার। ভালোবাসা পবিত্র জিনিস, কিন্তু এমন ভয়ঙ্কর লোকের ভালোবাসা কতটা পবিত্র সেটা জানা নেই শুভার। তানভীরের জড়িয়ে ধরার মাত্রা আরও শক্ত হয়ে যায়। মনে হচ্ছে ছেড়ে দিলেই শুভা পালাবে। তানভীর শুভাকে ধরে তার কানের কাছে মুখ নিয়ে বলে ওঠে, কিন্তু তুমি যদি আমার সাথে বেইমানি করো তাহলে নিজের হাত দিয়ে তোমার কবর খুলবো। তানভীরের ঠান্ডা মস্তিষ্কে বলা কথাগুলো সূচের মতো বাঁধল শুভার গায়ে। সর্বাঙ্গ কাঁটা দিয়ে উঠল তার। তানভীর যে কতটা ভয়ঙ্কর সেটা দেশের বাচ্চা কাচ্চারাও জানে। আন্ডারওয়ার্ল্ডে যার কথাতে চলে সেখানে নিজের জীবনে তাকে জড়ানো মানে স্বেচ্ছায় বিষ পান করা। অজান্তেই শুভার চোখ দিয়ে পানি পড়তে থাকে। জ্বরটা মনে হয় বাড়ল তার, ব্যথায় নয়, ভয়ে এবং আতঙ্কে। তানভীরের আতঙ্কে শুভার মনে গেঁথে গেছে। সে না পারছে প্রাণ খুলে বাঁচতে, আর না পারছে তানভীরের সাথে নিজের জীবন জড়াতে। চোখের পানি কাঁধে পড়তেই তানভীর শুভার দিকে তাকায়। শুভার চোখ ভীষণ লাল, শরীরও বেশ গরম। তানভীর শুভার কপালে হাত দিয়ে জ্বর মাপে, তারপর জোরে বলে ওঠে, সাকিব, গাড়ি বের কর। তানভীর তাড়াতাড়ি করে উঠে শুভাকে কোলে তুলে নেয় আর তাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। তার পঞ্চপাণ্ডবও পিছু নেয় খোলা জিপ নিয়ে। সারা রাস্তা তানভীর শুভার কপালে হাত দিয়েই থাকে আর শুভা চুপ করে বসেই থাকে। কি জানি কি বলছিল তার মন, হয়তো জ্বরটা বোধহয় বেশি হয়েছিল, তাই শুভা চুপচাপ বসে থাকে। শুভার এমন জড়বস্তুর মতো ব্যবহার তানভীরেরও চোখে পড়ে, কিন্তু এটাকে জ্বরের প্রভাব ভেবে তানভীর তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় না। তানভীরের গাড়ি হসপিটালের সামনে দাঁড়াতেই ভিতর থেকে হুইল চেয়ার করে নিয়ে ছুটে আসে 2 জন ওয়ার্ড বয়। শুভাকে হুইল চেয়ারে না বসিয়ে কোলে তুলে নেয় তানভীর আর ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় শুভাকে। ইমার্জেন্সিতে থাকা অবস্থায় একজন পুরুষ ডাক্তার তানভীরকে দেখে তড়িঘড়ি করে এগিয়ে আসে সেবা দেওয়ার জন্য, কিন্তু তাকে দেখেই তানভীরের রাগ বেড়ে যায় আর তানভীর রাগী গলায় বলে ওঠে, কোনো মহিলা ডাক্তার নেই? তানভীরের কথা শুনে ডাক্তার মাথা নেড়ে না সম্মতি জানায়। এতেই তানভীরের চোয়াল শক্ত হয়ে আসে। তানভীর রাগী গলায় বলে ওঠে, 15 মিনিটের মধ্যে লেডি ডাক্তারকে আনেন এখানে। 15 মিনিটের 1 সেকেন্ড বেশি হলেও পাবনায় ভর্তি করে দিয়ে আসবো বলে দিলাম। তানভীরের বলতে দেরি, কিন্তু ডাক্তারের দৌড় দিতে দেরি নেই। শুধু যে ডাক্তার নিজেই দৌড় লাগিয়েছে বিষয়টা এমন নয়, সাথে বেশ কয়েকজন নার্স ও ওয়ার্ড বয় দৌড় দিতে শুরু করেছে। যাকে পারছে তাকে কল করে আসতে বলছে, কিন্তু রাত বেশি হওয়ায় খুব সহজেই কেউ ফোন ধরল না। আবার যারা তারা ধরছে তারা দৌড়ে উপরে আছেন। শুধু যে ডাক্তার তা নয়, পুরো হসপিটাল স্টাফেরই ঘাম ছুটে যায় তানভীর সরকারের হুমকিতে। তার নামই যথেষ্ট আতঙ্ক ছড়াতে। আর এখন যখন সামনে দাঁড়িয়ে, তখন তো পরিস্থিতি আরও ভয়াবহ।
সুভাকে বেডে বসিয়ে তার সামনে চেয়ার পেতে বসে তানভীর। সুভা তখনও একদম বরফের মতো ঠান্ডা ছিল। কি জানি কি চলছিল তার মনে। তানভীর এক পলক তাকিয়েছিল তার রাতপরীর দিকে। চোখের পলক একবারও ফেলল কিনা তা তানভীরই জানে। দিন দিন সুভার প্রতি তানভীরের পাগলামো যেন বেড়েই চলছিল। যেখানে তানভীর সরকারের ভয়ে বাঘেগরুতে এক ঘাটে পানি খায়, আজকে সেই তানভীর সরকার একজন সাধারণ মেয়ে মানুষের জন্য পাগলামো করে বেড়াচ্ছে। বিষয়টা সত্যি অবিশ্বাস্য। তানভীর বসে থাকার মধ্যেই মানিক দৌড়ে আসে ভিতরে। মানিক বলে ওঠে, ভাই। তানভীর ভ্রু কুঁচকে তাকায় মানিকের দিকে। তানভীরের তাকানোতে মানিক বলে উঠল, ভাই, হসপিটালের সামনে রেলিং চলতেছে, একটার পর একটা গাড়ি আসতিছে। তানভীর বাঁকা হেসে তার ঘড়ির দিকে তাকায়। 15 মিনিট হতে আরও 1 মিনিট বাকি আছে। তানভীর তার রিভলভারটি বের করে ট্রিগারে টান দিতেই ইমার্জেন্সি রুমের দিকে খুব জোরে হেঁটে আসার আওয়াজ পাওয়া যায়। 15 মিনিট পার হওয়ার আগেই 17 জন লেডি ডাক্তার ছুটে আসে। কিন্তু রুমে বেশি জায়গা না হওয়ায় শুধু অধ্যাপক যারা তারাই 5 জন ভিতরে ঢুকে পড়ে আর বাকিরা বাইরে। তানভীর এক পলক তাকিয়ে দেখে নেয়, নিশ্চিত হয় যে নারী ডাক্তারই এসেছে। তারপর ধীর গলায় বলে ওঠে, খুব যত্নে দেখবেন, মনে রাখবেন এমপি তানভীর সরকারের বইয়ের গায়ে হাত দিয়েছেন আপনি। ডাক্তাররা ভয়ে মাথা নাড়ে আর ডাক্তার বলে ওঠে, জি স্যার। তানভীর একটু বাইরে গিয়ে দাঁড়ায়, বুক ফুলিয়ে নিঃশ্বাস নেয়, কিন্তু ভিতরের অস্থিরতা যেন কিছুতেই থামে না। সুভার মুখটা এত বিষণ্ণ দেখার পর থেকে তার মনটা ছটফট করা শুরু করে দিয়েছে। একজন নার্স বের হয়ে বলে ওঠে, স্যার, পেশেন্ট হাই ফিভারে ছিল, শরীরে ইঞ্জেকশনও রয়েছে, শুধু ওষুধ দেওয়া হয়েছে, এখন রেস্ট দরকার। তানভীর যেন হাঁপ ছেড়ে বাঁচে, সাথে সাথে ভেতরে ঢুকে পড়ে। তানভীর ভিতরে ঢুকতেই লক্ষ্য করে সুভার চোখ কিছু একটা দেখে বড় বড় হয়ে গেছে। তানভীরের চোয়াল শক্ত হয়ে যায়। এমন কি আছে যেটা দেখে তার রাত পরই ভয় পেয়ে গেছে। কিন্তু পরক্ষণেই তানভীরের রাগ ঠান্ডা হয়ে যায়। সুভা ইঞ্জেকশন দেখে তার চোখ ভয়ে বড় বড় করে ফেলে। তানভীর তার পাশে চেয়ারে বসে আর একটা লেডি ডাক্তারের দিকে তাকায়। তানভীর বলে ওঠে, এত বড় ইঞ্জেকশন কেন ডাক্তার? ছোট সুই আনেন। কথাটা তানভীর ধমক দিয়ে বলে ওঠে। তানভীরের ঝাড়ি শুনে ডাক্তার নার্সকে বলে আর একটা ছোট ইঞ্জেকশন আনতে। তানভীর সুবাই মাথায় হাত বুলিয়ে দেয়। তানভীর মাথায় হাত বুলিয়ে দিতেই বলতে থাকে, যদি ভয় পাওয়ার থাকে তাহলে আমাকে পাও, আর অন্য কোনো কিছুতেই নয়। সুভা মাথা নিচু করে ফেলে। কথাটা শোনা মাত্রই নার্স এসে ডাক্তারকে ইঞ্জেকশন দেয়। সুভা আবারও ইঞ্জেকশন দেখে ভয় পেতে শুরু করে। সুভাকে ভয় পেতে দেখে তানভীর তার নিজের হাত বাড়িয়ে দেয় আর ডাক্তারকে বলতে থাকে, আগে আমাকে হাতে ইঞ্জেকশন পুশ করেন, ব্যথা কেমন লাগে আগে আমি দেখব। নার্সটি বলে ওঠে, কিন্তু স্যার। তানভীর বলে ওঠে, কথা কম। ডাক্তার তানভীরের কথার মতো আগে তার হাতে ইঞ্জেকশন পুশ করেন। তারপর তানভীর সুভার দিকে তাকিয়ে বলে ওঠে, ওই সুভা, একটুও তো ব্যথা পাই না, আরামসে নাও, চোখ বন্ধ করো। তানভীর নিজের হাত দিয়ে সুভার চোখটা চেপে ধরে। সুভা অন্য হাত দিয়ে তানভীরের পাঞ্জাবি সাইডে শক্ত করে ধরে। তানভীর হালকা হাসি দেয়। তানভীর বলে ওঠে, এইভাবে তুমি আমাকে ধরে রাখো সুভা, আর ছাইরো না। কথাটা বলার সাথে সাথে তানভীরের পাঞ্জাবিটা ছেড়ে দেয় সুভা। তানভীর নিজেই নিজের মনে বলে ওঠে, তুমি আমার দুর্বলতা সুভা, আবার তুমি শক্তির চূড়ান্ত রূপ। প্রায় মাঝরাতে তানভীর সুভাকে নিয়ে তার বাড়িতে দিয়ে আসে আর নিজে চলে আসে সরকার বাড়ির উদ্দেশ্যে। গাড়িতে তানভীর তার হাত চেপে ধরে বসে থাকে। সেই সময় সাকিব বলে ওঠে, সবার অঙ্গ মিলে, মাগার আটটা তো মিলে না। কথাটি বলার সাথে সাথে মানিক বলে ওঠে, তুই যে খারাপ ছাত্র। প্রতি উত্তরে সাকিব বলে ওঠে, আহারে, আমার 3বার এইচএসসি ফেল করা ব্রিলিয়ান্ট ছাত্র, এই অঙ্গ সেই অঙ্গ না। তানভীর সেই সময় নিজের চশমাটা খুলে ফোঁ দিয়ে আবার চশমাটা পরে নেয় আর বলে ওঠে, কিসের অঙ্গ মিলে না তোর? প্রতি উত্তরে সাকিব বলে ওঠে, ভাই, যেখানে আপনি চাপাতি রামদা নিয়ে চলেন সেখানে সামান্য ইঞ্জেকশন। তানভীর হেসে উঠে অন্যদিকে তাকায় আর বলে ওঠে, তানভীর, তোর ভাবির কতটা কষ্ট হয়েছে সেটাই ফিল করতেছি। সাথে সাথে 5 জন বলে ওঠে, ওহো। তানভীর তাদের কিছু বলে না। আজকাল তানভীর তেমন একটা রাগ করে না। সুভার নাম তার সামনে নিলেই রাগ গলে পানি হয়ে যায়। সরকার বাড়ি। তানভীর সরকার বাড়িতে এসে ফ্রেশ হয়ে সোজা বিছানায় শুয়ে পড়ে। তার ফোনটা বের করে সুভার ছবিগুলো দেখতে থাকে। তানভীর বলে ওঠে, মাদকের নেশার থেকে বড় হলো মানুষের নেশা। আমাকে তোর নেশা ধরেছে রে সুভা। কথাগুলো বলতে বলতে তানভীর সুভার ছবিতে ডিপলি চুমু খায় আর বুকের উপরে ফোনটা রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে জ্বরটা একটু বেশি বেড়ে গেছে সুভার, তাই আজকে কলেজে যায়নি। তানভীরের লোকেরা গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু সুভার না আসাতে তানভীরকে ইনফর্ম করে দেয় তারা। তানভীর তখনও ঘুমাচ্ছিল,
কিন্তু শুভার কলেজে না যাওয়ার কথা শুনে ঘুম একেবারেই চলে যায় তানভীরের। তানভীর শুভাকে কল দেয়, কিন্তু কোনো রকম কলটা রিসিভ হয় না। তানভীর বুঝতে পারে শুভার হয়তো জ্বরটা বেড়ে গিয়েছে খুব বেশি, কিন্তু সে চাইলেও শুভাকে দেখতে যেতে পারবে না এখন। স্বয়ং এমপি কোথাও যাবে আর সেখানে ভিড় জমবে না, এটা তো অসম্ভব। তার উপরে যদি হয় দেশ নেতার একমাত্র বড় ছেলে। তানভীর সাকিবকে কল দিয়ে শুভার মাথায় কয়েকজন লেডি ডাক্তার আর নার্সকে পাঠাতে বলে, আর তাদের প্রতি 5 মিনিট পর পর শুভার খবর দিতে বলা হয়। তানভীরের নির্দেশ মতো খুব তাড়াতাড়ি ডাক্তার আর নার্সের পাঠানো হয় শিকদার বাড়ি। শুভার জ্বর অতিরিক্ত বাড়াতে তার মা পানি পট্টি দিতে থাকে তাকে, কিন্তু হঠাৎ দরজায় বেলটা বেজে ওঠে। শুভার মা বলে ওঠে, তোর বাবা এলো বোধ হয়, আমি এখনই আসতেছি মা। কথাটা বলেই শুভার মা নিচে নেমে আসে আর দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে 5-6 জন লেডি ডাক্তার আর কয়েকজন নার্সকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে একটু বিষম খায় শুভার মা। শুভার মা বলে ওঠে, আপনারা? নার্স বলে ওঠে, আমাদের স্যার পাঠিয়েছে। শুভা মা কোথায়? শুভার মা বলে ওঠে, উপরে। শুভার মায়ের ইশারা করতে দেরি, কিন্তু ডাক্তার আর নার্সদের উপরে যেতে দেরি নয়। ডাক্তার আর নার্সদের এমন ইমেচিওর ব্যবহার দেখে একটু অবাকই হলেন শুভার মা, কিন্তু শুভার শরীরের কথা চিন্তা করে তেমন কোনো রিয়াকশন দেয় না উনি। যেহেতু স্যার বলেছে সেহেতু শুভার বাবাই হবে। লোকটা তেমন একটা পরিবারকে সময় দিতে পারে না, কিন্তু মেয়েকে খুবই ভালোবাসে, সেটা বোঝা যায়। শুভার মা 7-5 না ভেবে উপরে চলে যায় আর দরজাটা লাগিয়ে দেয়। উপরে উঠে শুভার মায়ের চোখ কপালে উঠে যায়। ডাক্তারগণ শুভার চারপাশে ছড়িয়ে আছে। নার্সরা ব্যাগ থেকে কি কি যেন বের করছে, মানে এলাহি কাণ্ড বলা চলে একদম। সেই সময় একজন নার্স এসে বলে ওঠে, আপনি নিচে চলে যান ম্যাডাম, আমরা আছি, কিছু লাগলে বলবো। শুভার মা একটু আমতা আমতা করলেও এত সিনিয়র ডাক্তারদের কথা শোনা একটু বেমানান হয়ে যায় বিধায় উনি নিচে চলে যায় আর রান্না চাপায়। সব কিছু গোছগাছ করার সময় আবার দরজায় বেল বেজে ওঠে। শুভার মা হাত ধুয়ে আবার চলে যায় সদর দরজায়। দরজা খুলে আবার বড়সড় ধাক্কা খায় শুভার মা। বেশ কয়েকজন লোক বড় বড় ডালা হাতে দাঁড়িয়ে আছে। শুভার মা বলে ওঠে, আপনারা? লোকগুলো বলে ওঠে, ম্যাডাম স্যার পাঠিয়েছেন। শুভার মা বলে ওঠেন, শুভার বাবা পাঠিয়েছে? লোকগুলো বলে ওঠে, ম্যাডাম ভিতরে রাখি এগুলো, বাইরে অনেক গরম। লোকগুলোকে বাইরে ঘামতে দেখে তাদের ভিতরে আসতে বলে শুভার মা, আর জিনিসপত্রগুলো নিচেই রাখতে বলে। সব কিছু নিয়ে রেখে চলে যায় লোকগুলো। আর শুভার মা ফোন নিয়ে শুভার বাবাকে কল করে, কিন্তু তিনি ফোন রিসিভ করেন না, খুব বিজি মনে হয়। কিন্তু এত কিছু কেন পাঠালো, এটাতে একটু চিন্তায় পড়ে যায় শুভার মা। হয়তো মেয়ে অসুস্থ তাই পাঠিয়েছে, তার পছন্দের সব কিছু। শুভার মা সব কিছু গোছাতে ব্যস্ত হয়ে পড়ে, আর উপরে ডাক্তাররা তার চিকিৎসা চালিয়ে যায়। এত ডাক্তার ও নার্সদের দেখে শুভা ঠিকই বুঝতে পারে এটা নিশ্চয়ই তানভীরের কাজ, কিন্তু তার মা বিষয়টি কিভাবে মেনে নেবে সেই ভেবে শুভার আতঙ্ক লেগেই থাকে। শুভার চিন্তার মাঝেই হঠাৎ কল আসে তানভীরের। শুভা দেখেও কল ধরে না, খুব চিন্তায় পড়ে যায় সে। এত লোকের মাঝে কল ধরবে কিনা। পরক্ষণে সবার ফোনে টেক্সট আসার নোটিফিকেশন বেজে ওঠে একসাথে। সবাই টেক্সট সিন করে আর একজন আরেকজনের মুখের দিকে তাকায়। ডাক্তাররা বলে ওঠে, শুভমা, তানভীর স্যার কল করেছে, ফোনটা ধরুন তাড়াতাড়ি। ডাক্তারের কথা শুনে শুভার কপালের ভাঁজ পড়ে। সে বুঝতে পারে একটু আগে সকলের ফোনে যে টেক্সট এসেছিল ঠিক তখনই আবার ভিডিও কল। কল আসে তানভীরের, আর সকলে বারান্দায় চলে যায়। শুভা বহু সংকোচ বোধ করলেও কলটি রিসিভ করে। শুভা কল ধরার সাথে সাথে তানভীর তার দিকে খুব রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর তানভীর বলে ওঠে রাগী স্বরে, কল ধরিসনি কেন? শুভা কিছু বলে না, চুপচাপ হয়ে নিচের দিকে করে তাকিয়ে থাকে। তানভীর বলে ওঠে, তোর কি মনে হয় আমি কিছু জানি না তুই কি করছিস? প্রতি 5 মিনিট পর পর তোর ভিডিও আসে আমার কাছে। তানভীরের কথা শুনে শুভা একটু অবাকই হয়। তানভীর তখন বলে ওঠে, অসুস্থ তাই কিছু বললাম না, পরের বার এমন হলে সোজা তোর রুমে চলে আসবো বলে দিলাম। তানভীরের ঠান্ডা মেজাজে হুমকি শুনে ভয় পায় শুভা, আর বলে ওঠে, সরি, আর হবে না। শুভার মুখে প্রথমবার সরি শুনে তানভীরের রাগ গলে পানি হয়ে যায়, আর তানভীর বলে ওঠে, আই লাভ ইউ, রাখ ফোন। তানভীর আই লাভ ইউ বলেই কলটা কেটে দেয়। শুভার মুখ থেকে কোনো উত্তরও শুনতে চায়নি সে। শুভাও কোনো চিন্তা না করে ফোনটা রেখে দেয়। রাত 12টা 45 মিনিট, বিকেল হতে সকল নার্স আর ডাক্তাররা চলে যায়। শুভার বাবা একটু লেট করেই আজকে বাড়িতে ফেরে, অধিক কাজের চাপ থাকায়। শুভার মা সারাদিনের ঘটনা আর বলতে পারে না। শুভার বাবা ফ্রেশ হয়ে এসে মেয়েকে দেখেই চলে যায় নিজের রুমে। শুভার জ্বরটা বিকেল হতে একটু কমে যায়, তাই মেডিসিন নিয়ে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে শুভা। ঘুমের ঘোরে হঠাৎ শুভার মনে হতে থাকে সে শূন্যে ভাসছে। পিটপিট করে চোখ খুলে শোভা দেখে তানভীর খুব সুন্দর করে তাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নামছে। হঠাৎ এমন হওয়ায় একটু অপ্রস্তুত হয়ে পড়ে শুভা।
চিৎকার দিতে যেও দেয় না। তানভীর নিজের মতো তাকে নিয়ে যায় তার গাড়ির কাছে। গাড়িতে উঠিয়ে কোলেই ডাকে শুভাকে। শুভা কিছু না বলে মাথা হেলিয়ে দেয় তানভীরের বুকে। পোড়া বাড়ি। তানভীর শুভাকে নিয়ে সোজা পোড়া বাড়িতে চলে যায় আর একদম মাঝে যেয়ে বসে বেঞ্চেতে। শুভাকে ধরে তানভীর শুভার কপালে হাত দিয়ে জ্বরটা মাপে। না, এখন ঠিক আছে তার রাত পড়ি। তানভীর বলে ওঠে, কিছু খাবে? শুভা মাথা নেড়ে না বুঝায়। তখন তানভীর বলে ওঠে, আমি চলে যাচ্ছি লন্ডনে কয়েকদিনের জন্য। তানভীরের চলে যাওয়ার কথা শুনে হঠাৎ শুভার ভিতর থেকে একটু শান্তির বাতাস বয়ে যায়। তানভীর তখন আবার বলে ওঠে, আজকের রাতটা আমার সাথে থাকো রাত পড়ি। কথাটা বলেই তানভীর জড়িয়ে ধরে শুভাকে আর তার কাঁধে কিস করে আর বলে ওঠে, ফিরে এসেই আমরা বিয়ে করব রাত পড়ি। তোমাকে ছাড়া একটি সেকেন্ডও 1 বছরের সমান মনে হয় আমার কাছে। শোভা শুধু চুপচাপ তানভীরের কথাগুলো শুনে যায়। তার তো এটাই ভেবে ভালো লাগছে তানভীর কয়েকদিন তার জীবনেই থাকবে না। শোভার ভাবনার মধ্যে তানভীর আবারও বলে ওঠে, যেভাবে রেখে যাচ্ছি সেভাবেই যেন এসে পাই রাত পড়ি। না হলে তুমি জানো আমি কি কি করতে পারি। নির্জন রাত, হালকা মৃদু বাতাস যেন ঝড় হওয়ার পূর্ব মুহূর্তে আওয়াজ দিচ্ছে। বাতাসে বাতাসে যেন মিশে যাচ্ছে প্রেমের উষ্ণতা। তানভীর সুভাকে তার কোলে বসিয়েই ওভাবে জড়িয়ে ধরে রাখলো। বাতাসের বেগ বাড়ার সাথে সাথে তানভীরের মনের তীব্র বাসনাগুলো যেন আরো বাড়তে লাগলো। এক পর্যায়ে হালকা বৃষ্টি নামা শুরু করলো। আজকের প্রকৃতি যেন বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছে তানভীরের প্রেমে। বৃষ্টির নামার সাথে সাথে তানভীর সুভাকে নিয়ে ছাউনিতে দাঁড়ায়। হালকা ভিজে গেছে সুভা। সুভার ভেজা মুখশ্রী দেখে তানভীর শুকনো ঢোক গিলল। এই বুঝি তার দ্বারা কোনো অঘটন ঘটে যাবে। তানভীর সুভার হাত ধরে এক টান দিয়ে নিজের কাছে আনলে, খুব কাছে। আর সুভার কানে ফিস ফিস করে বলতে থাকে, বিয়েটা করা উচিত ছিল রাত পড়ি। তানভীরের এমন ঘোর লাগানো কথা আর নেশাক্ত চোখের অর্থ বুঝতে পারে সুভা। সুভা বলে ওঠে, আমি বাড়ি যাব। তানভীর বলে ওঠে, আমিও চাই তুমি বাড়ি চলো। আমার বাড়ির দরজা সবসময় তোমার জন্য খোলা সুভা। সুভা বলে ওঠে, আমি আমাদের বাড়ির কথা বলছি। তানভীর বলে ওঠে, হ্যাঁ সুভা, আমি আমাদের বাড়ির কথাই বলছি। তানভীরের এমন আবল তাবল কথাগুলো শুনে সুভার কপালে চিন্তার ভাঁজ পড়ল। বাতাসের গতিবেগ অনুসরণ করে বৃষ্টিটাও যেন গতি বাড়িয়েছে। আর অন্যদিকে তানভীরের বাসনাও। হঠাৎ তানভীরে সুভাকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়ায় আর সাকিবকে কল দিয়ে বলে ছাতা আনতে। 5 মিনিটের মধ্যে ছাতা নিয়ে এসে হাজির হয় সাকিব। সেটা তানভীরকে দিয়ে আবার প্রস্থান করে। তানভীর ছাতা নিয়ে সুভার হাত ধরে বৃষ্টিতে নেমে পড়ে। বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে হাঁটায় খানিকটা অন্যরকম লাগছে সুভার কাছে। এক হাতে সুভার হাত, অন্য হাতে ছাতা। থেকে থেকে মৃদু কম্পিত বাতাস। আজকের প্রকৃতি যেন তানভীরকে উস্কে দিচ্ছে সুভার আরো কাছে যাওয়ার জন্য। তানভীর বলে ওঠে, আমার খুব ইচ্ছে ছিল বউকে নিয়ে এইভাবে বৃষ্টিতে হাঁটবো, কিন্তু তুমি তো বিয়ে করলে না, তাই প্রেমিকাকে নিয়ে হাঁটতে হচ্ছে। তানভীরের যে এরকম খুন খারাপি বাদ দিয়ে এমন অদ্ভুত ইচ্ছে হয় সেটা জানা ছিল না সুভার। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে গাড়ির সামনে আসে তানভীর সুভাকে নিয়ে। সুভাকে এক পাশে গাড়িতে বসিয়ে তানভীর অপর পাশে সিটে বসে পড়ে। পাশে বসতেই তানভীর সুভার হাতটা ধরে ফেলে আর বলে ওঠে, আমি ছাড়া আর অন্য কেউ হাত ধরেছিল কখনো? হঠাৎ এমন প্রশ্ন শোনাতে খানিকটা সংকোচে পড়ে যায় সুভা। মাথা নেড়ে না বোঝায়। তানভীর বলে উঠল, ধরলে এখনই তোমার একটা হাত কাটা পড়তো। তানভীরের ঠান্ডা ভয়ঙ্কর হুমকি শুনে ভয় পায় সুভা। সুভাকে ভয় পেতে দেখে তানভীর তার ঠোঁটের কিনারায় হালকা হাসি দেয়। সারা রাস্তা সুভা তো তানভীর চুপচাপ থাকলেও তানভীরের কড়া নজর ছিল সুভার উপরে। আনুমানিক রাত 3টার দিকে সুভাকে বাড়িতে নামিয়ে দিতে যায় তানভীর। শুভা গাড়ি থেকে নেমে ছাতা নিয়ে পা টিপে টিপে হেঁটে আসতে থাকে ভেতরে। ঠিক সেই সময় তানভীর ডেকে ওঠে, শুভা। তানভীরের ডাক শুনে দাঁড়ায় শুভা। পিছনে তাকাতে দেখে তানভীর এগিয়ে আসছে। বৃষ্টির সাথে সাথে বাতাসের বেগও ছিল জোরালো, তাই ছাতাটা উল্টে যাচ্ছিল শুভার। আর বৃষ্টির ফোঁটাগুলো তার চোখে মুখে আছড়ে পড়ছিল। শুভা চোখে মুখে পানি মুছতেই তানভীর এসে তার সামনে হাজির হয় আর এসে নিজের ছাতাটা ফেলে দিয়ে তার মাথা নিচু করে ফেলে। আর শুভা ছাতার ভিতরে ঢুকে পড়ে। তানভীর সুভার ছাতার ভিতরে ঢোকাতে দু হাতে শক্ত করে ধরে ছাদেরই সুভা। আর সাথে সাথে তানভীর দু গাল ধরে সুভার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। আচমকা এমন হওয়াতে সুভা নিজের ছাতার ডান্ডি আরো শক্ত করে চেপে ধরে। আর তানভীর কোনো হেলদোল ছাড়াই সোজা হয়ে দাঁড়িয়ে সুভাকে কিস করতে থাকে। তানভীরের এমন কাণ্ডে তার পঞ্চপাণ্ডব এক একজন আরেকজনের চোখ বন্ধ করে ফেলে। সাকিব বলে ওঠে, এইটা আমি কি দেখলাম রে ভাইয়েরা? প্রতিউত্তরে মাহিরও বলে ওঠে, চুপ কর বেডা, তুই কিছু দেখোস নাই। সাথে সাথে মানিকও বলে ওঠে, হ সাকিব বা মানিক ঠিক কইছে, তুই কিছু দেখোস নাই, আমরাও কিছু দেখেস নাই যে ভাবিরে চুমো খাচ্ছে ভাই। মাফিসও বলে উঠল,
মাকিব্বা, ঠিক কইছস। ভাইরে ভাবির ছাতার ভিতরে ঢুকা চুমা দিচ্ছে, এইটা তো দেখি নাই আমরা। রফিক বলে উঠল, আরে টাকলা মফিজ, ভাবির ছাতার রং যে কালা মানিকের মতো কালা, এইটাও তো দেখি নাই। প্রত্যুত্তরে মানিক বলে উঠল, তুই আবারে আমার কালা কইলি ভোটকা রফিক। রফিক বলে উঠল, আরে মানিক, রাগ করিস কেন আমার ডার্লিং। মানিক বলে উঠল, বালের ডার্লিং, তুই আমার বেডা লুচ্চা চরিত্রহীন। কিছুক্ষণ পর তানভীর সুভাকে ছেড়ে দিয়ে নিজের গাড়িতে উঠে পড়ে। যাওয়ার সময় একটুও পিছনে ফিরে তাকায়নি সে। আর সুভাও তাড়াতাড়ি বাড়িতে ভিতরে ঢুকে পড়ে। গাড়িতে উঠে তানভীর অন্যমনস্ক হয়ে পড়ে। আর তার পঞ্চপাণ্ডব এক একজন আরেকজনের দিকে তাকিয়ে ইশারা করতে থাকে। মানিক হাতের কনুই দিয়ে সাকিবকে ইশারা করে। দেখ দেখ সাকিব, ভাই মুচকি মুচকি হাসতেছে। সাকিব দেখলো নয়া নয়া প্রেমেতে সবাই মুচকি হাসে। কয়দিন পর দুই চক্ষু ভাবে। সাকিবের কথাটা তানভীরের কান অব্দিও গেল। তানভীর বলে উঠল, এই মাঝ রাস্তায় বৃষ্টির মধ্যে হাইটা সরকার বাড়িতে যাইতে কেমন লাগবো রে সাকিব। সাথে সাথে সাকিব বলে ওঠে, ভাই ভাই আর কখনো কইতাম না, সত্যি বলছি। গাড়িতে উপস্থিত সকলে হেসে উঠল। প্রায় 15 বছর ধরে তারা একসাথে আছে। এদের মধ্যে কারো পরিবার নেই, সবাই অনাথ। বিভিন্ন সময়ে এক একজন তানভীরের সঙ্গে যুক্ত হয়। এরপর থেকে তারা খান বাড়িতেই থাকে। পাঁচজনই দেখতে সুন্দর, হ্যান্ডসাম হলেও শরীরের গঠন ও রং অনুযায়ী এক একজনকে সব অদ্ভুত অদ্ভুত নামে ডাকে। এদের পরিবার বলতে একজন তানভীরই আছে। তবে অনেক দিন আগে তানভীর নিজের হাতে ভাত মাখিয়েও খাইয়ে দিয়েছে, এমন সময়ও গেছে। তানভীর খুব রাগী আর ভয়ঙ্কর প্রকৃতির মানুষ হলেও কোথাও না কোথাও এদের বড় ভাইয়ের মতোই। এরা পাঁচজনই তানভীরের নিজের ভাইয়ের সমান। পরের দিন সকালে, খুব সকালে তানভীর লন্ডনে চলে যায়, সাথে তার পঞ্চপাণ্ডবও যায়। অবশ্য যাওয়ার আগে সুভাকে ছোট্ট একটি টেস্ট করেছিল তানভীর। তানভীরই লন্ডনে চলে যাওয়ার পর প্রথমবারের মতো এক প্রকার স্বস্তির নিঃশ্বাস ফেলে সুভা। প্রায় প্রতিটা মুহূর্ত তার উপরে নজরদারি। সেই ভয় মিশ্রিত ভালোবাসা থেকে যেন হঠাৎ মুক্তি পাইছে। প্রথমবারের মতো নিজের মতো করে নিঃশ্বাস নেয় সুভা। এই নিস্তব্ধতা, এই স্বাধীনতা যেন একরকম আনন্দেই ভরিয়ে তোলে সুভাকে। এভাবে দুদিন কেটে যায়। তানভীর সুভার থেকে আলাদা। উফ, কি শান্তি। সুভা নিজের মতো করে চলতে শুরু করে। অন্যদিকে লন্ডনে যেয়ে তানভীর তার কাজে লেগে পড়ে। প্রায় সকল নেতাদের উচ্চ দামে কিনে ফেলে তানভীর। এখন চাইলেও আর কেউ তানভীরের আব্বাজানের বিরুদ্ধে বাইরে স্লোগান তুলবে না, আর বাইরেও তার আব্বাজানের নামও খারাপ হবে না। এভাবে 2 দিন ধরে কারোর সাথে যোগাযোগ না করে মনোযোগ দিয়ে নিজের কাজ করতে থাকে তানভীর। দিন শেষে নিজের পকেট থেকে ফোনটা বের করে তানভীর গ্যালারি থেকে সুভার ছবিটা দেখতে থাকে। তানভীর সুভার ছবি দেখতে দেখতে অন্যমনস্ক হয়ে কথাগুলো বলতে থাকে। এরপর ঘড়িতে দেখে কয়টা বাজে। এখন তো বাংলাদেশে গভীর রাত, তাই আর ফোন দেয়নি সুভাকে তানভীর। তারপর সুভার ছবিতে চুমু খায় তানভীর। আর ঠিক সেই সময় তানভীরের পেছনে সাকিব আসে। আর সাকিব এসে জিজ্ঞাসা করে তানভীরকে, কি খাইতেছেন ভাই? তখন তানভীর রেগে বলে ওঠে, তোর চল্লিশা খাইতেছি। তানভীরের এমন রাতপরী ছবিতে চুমু খাওয়ার সময় এমন বাধা পাওয়ায় একটু বিরক্ত হয় তানভীর। রেগে হনহনিয়ে চলে যায়। তখনই চারজনই আসে। আর এসে বলে ওঠে, মানিক, তুই শালা ভাইয়ের প্রেমেরে বহুত বাধা দে। 4 দিন পর কলেজে ফেয়ারওয়েল। ফেয়ারওয়েলের দিন সবাই মিলে ঠিক করে শাড়ি পরবে সবাই, তাই একই রঙে শাড়ি পরে সকলে। আর শোভাকে জোর করে। শোভা অনেক না করেও শেষে রাজি হয়ে যায়। আর কি করারই বা আছে, কলেজ শেষ হলে এই স্মৃতিগুলোই তো মনে থাকবে তাদের। তাই শোভাও রাজি হয়ে যায়। কাজল লিপস্টিকে একটু সাজে, হিজাবটা পরতে আজকে ভুলেই যায়। শোভাকে আজকে যেন অন্যরকম লাগছে। তানভীরের রাত পরি যেন আজ রঙিন পরিতে রূপান্তরিত হয়েছে। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। দুপুরে ফাংশন শেষে ফেরার সময় কয়েকজন বাইকওয়ালা ছেলেরা শোভা আর তার বান্ধবীদের পেছনে লাগে। আর সকলে মিলে গোল করে তাদের ঘিরে ধরে। একটা বকাটে ছেলে বলে ওঠে, এই কেউ নজর দিবি না, এই চিকনি আমার। শোভার দিকে আঙুল তাক করে একজন বকাটে কথাগুলো বলতে থাকে। আর বলে ওঠে, বাহ, শাড়িতে একদম মাখন। আরেকজন তো শোভার কোমরে সরাসরি হাত দেওয়ার চেষ্টা করে। শোভার কোমরের দিকে হাত বাড়াতেই বাতাসের গতি ভেদ করে একটা উড়ন্ত চাপাতি এসে ছেলেটার হাত কেটে মাটিতে ফেলে দেয়। আর ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে, ছটপট করতে থাকে। রক্ত ছিটে ফোঁটা এসে শোভার শাড়ি আর মুখে লাগে। শোভা স্তব্ধ হয়ে যায়। আচমকা এমন ঘটনা ঘটাতে খানিকটা ভয় আর আতঙ্ক বাসা বাঁধে শোভার মনে। ভয়ে ভয়ে সামনে তাকাইছে। এলোমেলো চুল, চোখে কালো চশমা, এক হাতে গোল্ডেন চাপাতি আর এক হাতে সিগারেট। সেটা টানতে টানতে সামনের দিকে এগিয়ে আসছে তানভীর। তার পেছনে দাঁড়িয়ে আছে তার পঞ্চপাণ্ডব। তানভীরকে দেখা মাত্রই সেই মুহূর্তেই ছেলেগুলো দৌড়াতে শুরু করে। আর শোভা ভয়ে ঢোক গিলতে শুরু করে। তানভীর শোভাকে ঠিক দেখলো কি না দেখলো না সেটা বোঝা গেল না,
কিন্তু আজকে যে আরসিনগর আবার রক্তের বন্যাতে ভেসে যাবে এটা ঠিকই বোঝা গেল। ছেলেগুলো পালাতে না পালাতেই তানভীর একটা বাইক নিয়ে সেটা চালানো শুরু করে। আর তানভীর বাইক নিয়ে চলে যায়। ছেলেগুলো যে যেদিকে পারছে ছুটোছুটি করছে। আর তানভীর যাকে সামনে পেয়েছে তাকেই চাপাতি দিয়ে মাথাটা আলাদা করে দিয়েছে। কোনো ক্ষমা নেই এদের। সকলকে পরপারে পাঠানোর পর যে সুভার কোমরে হাত দিতে চেয়েছিল তাকে ধরে আনা হয় রঙ্গমঞ্চখানায়। এই রঙ্গমঞ্চখানা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অপরাধের কথা এই রঙ্গমঞ্চখানায় প্রতিটি দেয়ালে দেয়ালে লেখা। না কালি দিয়ে নয়, মানুষের রক্ত দিয়ে। তানভীর যে কতটা হিংস্র, কতটা নির্দয় এটা রঙ্গমঞ্চের প্রতিটি দেয়ালে সাক্ষী। তানভীর চেয়ারে পায়ের উপর পা তুলে বসে সিগারেট টানতে থাকে। আর সামনে ফ্লোরে বসে থাকা ছেলেটি থরথর করে কাঁপতে থাকে। এক পর্যায়ে তানভীর উঠে দাঁড়ায় আর ছেলেটির সামনে হাঁটু গেড়ে বসে। তানভীর বলে ওঠে, দুটো জিনিস তানভীর সরকার পছন্দ করে না। এক তার আব্বাজানের অপমান, দুই তার পছন্দের জিনিসে অন্যের নজর। কথাগুলো বলে তানভীর উঠে দাঁড়ায় আর সোজা হয়ে দাঁড়িয়ে আড়মোড়া ভাঙে আর বলে ওঠে, সাকিব। সাকিব বলে ওঠে, ভাই। কথা বলেই সাকিবকে ডাকা মাত্রই সাকিব তানভীরের হাতে গোল্ডেন চাপাতিটা তুলে দেয়। তানভীরের হাতে চাপাতিটা দেখেই ছেলেটির আত্মা বের হয়ে আসে। তানভীর চাপাতিটা হাতে নিয়ে ছেলেটির দিকে তাকায় আর ঘাড় নাড়িয়ে ঝাঁপিয়ে পড়ে ছেলেটির উপরে। পুরো শরীর টুকরো টুকরো করার পর শান্ত হয় তানভীর আর মানিককে ডেকে ওঠে, মানিক সিগারেটটা দে। তানভীর এক হাতে চাপাতি আর এক হাতে সিগারেট টানতে থাকে ফোঁ দিয়ে। তানভীর বলে ওঠে, যাকে দেখার পারমিশন আমি কাউকে দেইনি তাকে এই ছেলেটা ছুঁইতে চাইছিল, কি সাহস ভাবা যায়। কথাটা বলে অবশিষ্ট সিগারেটে ফোঁ দিয়ে তানভীর সেই টুকরো করা লাঠির ঝুড়িতে সজোরে লাথি মারে। তানভীর বলে ওঠে, ওর হিসাব শেষ, আরেকজনেরটা বাকি, গাড়ি বের কর। সন্ধ্যা 6টা, তানভীরের চেম্বারে। তখনই তানভীরের লোকেরা সুভাকে তার চেম্বারে নিয়ে আসে আর বাইরে থেকে লক করে দেয়। সুভা অনেকবার দরজা ধাক্কাতে থাকে কিন্তু কেউ খুলে না। তানভীরের কড়া নির্দেশ, সে আসা না অবধি দরজা খোলা হবে না। সুভার রক্তমাখা শরীরে সোফায় বসে কাঁপছে। বাইরে থেকে তখনও নীরবতা চলছে, হয়তো ঝড় আসার পূর্বাভাস এটা। হঠাৎ দরজা খোলার শব্দ ভেসে আসে। হঠাৎ দরজা খোলার শব্দ কানে ভেসে আসে সুভার আর ভয়ে জড়সড় হয়ে যায় সে। দরজা খুলে ভেতরে ঢোকে তানভীর। তার গায়ে ছিটকে লেগে থাকা রক্ত শুকিয়ে গেছে, চোখে আগুন। তানভীরকে দেখা মাত্র সুভার ভয় আরও বেড়ে যায়। বসা থেকে দাঁড়িয়ে যায় সে। তানভীর এক পা করে সামনে এগোতেই থাকে আর সুভা ভয়ে একটু একটু করে পিছিয়ে যায়, কিন্তু পিছনে শোভা তাকায় পেছাতেই পড়ে যায় সে। তানভীর ধীরে ধীরে এগিয়ে আসে। সুভার পা থেকে মাথা অবধি সূক্ষ্মভাবে পরখ করে তানভীর। তানভীর বলে ওঠে, শরীর দেখাতে খুব শখ তাই না? কথা বলে তানভীর এক ঝটকা দিয়ে সুভার হাতটা ধরে তাকে টেনে তোলে আর খুব জোরে গলাটা টিপে ধরে। তানভীর বলে ওঠে, এই তুই জানিস না তুই আমার, বল জানিস না? সুভা অনেক চেষ্টা করে নিজেকে ছাড়ানোর, কিন্তু তানভীরের বলিষ্ঠ হাতের কাছে তার চুনোপুটির মতো হাতের শক্তি কিছুই না। টপ টপ করে সুভার চোখ দিয়ে পানি পড়তে থাকে আর তানভীর বলে ওঠে, এই তোকে বলেছিলাম তোকে অবাধ্য হতে না, বল বলেছিলাম, কিন্তু হলি। আজকে বুঝবি তুই তানভীর কতটা ভয়ঙ্কর হতে পারে। ভালোবাসি বলে ছাড় দেব না। তারপর পকেট থেকে লাইটার বের করে তানভীর আর শাড়ির আঁচলে অংশে আগুন ধরিয়ে দেয়। সুভা চিৎকার করে বলতে থাকে, না। সুভার খুব কান্নাকাটি শুরু করে দেয়, আগুনের মাত্রা বাড়তেই থাকে। তানভীর টেবিলে হেলান দিয়ে সুভার এই কষ্টের দৃশ্যটি দেখতে থাকে। তানভীর বলে ওঠে, আমার অবাধ্য হলে তোকে পরপারে পাঠাতেও আমার হাত কাঁপবে না। সুভা ভয়ে কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমি আর কখনো আপনার অবাধ্য হব না, প্লিজ প্লিজ আমাকে বাঁচান। সুভা খুব জোরে জোরে চিৎকার করতে থাকে তানভীরের কাছে, তাকে বাঁচানোর জন্য আকুতি করতে থাকে, কিন্তু তানভীর চুপচাপ দাঁড়িয়েই থাকে। এক পর্যায়ে সুভা মাটিতে পড়ে যায় অজ্ঞান হয়ে। রাত 8টা, পিটপিট করে চোখ খুলতে থাকে সুভা। হাতের অনেকাংশটা পুড়ে গেছে তার। চোখ খুলতেই পাশে বসে থাকা তানভীরের দিকে চোখ যায় সুভার। ভয়ে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে সুভার। তানভীর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে, তারপর উঠে গিয়ে সুভার পাশে বসে। তানভীর বসতেই সুভা ভয়ে নড়ে চড়ে ওঠে একটু। তানভীর সুন্দর করে সুভার ব্যান্ডেজ করা হাতটি তুলে ধরে আর বলে ওঠে, কম জ্বলছে এখন? সুভা মাথা নেড়ে হ্যাঁ বুঝায়। তানভীর বলে ওঠে, কিন্তু আমার তো জ্বলন কমে নাই। তানভীর খুব রাগী দৃষ্টিতে তাকায় সুভার দিকে, তারপর খুব জোরে জড়িয়ে ধরে সুভাকে। তানভীর রাগে এতটাই জোরে ধরে যে সুভার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। নিজের সর্বস্ব শক্তি দিয়ে সুভাকে চেপে ধরে। তানভীর বলে ওঠে, কেন শুনলি না তুই আমার কথা সুভা, কেন? সদ্য ব্যান্ডেজ করা হাতে চাপ পড়াতে ব্যথায় ডুকরে ওঠে সুভা, কিন্তু সেদিকে তানভীরের কোনো ধ্যান নেই। ঠিক তখনই সুভার বাবা মা হন্তদন্ত হয়ে ছুটে আসে।
তানভীরের লোকেরাই ফোন করেছিল তাদের। তারা হাসপাতালে কেবিনে ঢুকে মেয়েকে দেখে স্তব্ধ, চোখে ভয়, শরীরে থরথর করে কাঁপতে থাকে। স্বয়ং প্রধানমন্ত্রীর ছেলে তাদের মেয়ের পাশে বসা, তানভীর সরকার, যার সামনে ছোট থেকে বড়রা কেউ মাথা উঁচু করে কথা বলতে পারে না, সেই তাদের মেয়ের পাশে। সুভার বাবা মা আসতেই তানভীর উঠে দাঁড়ায় আর বলে ওঠে, আলাইকুম আসসালাম শ্বশুর আব্বু, শাশুড়ি আম্মু। তানভীরের হঠাৎ এমন ডাকে সুভার বাবা মা তাদের একজন আরেকজনের মুখের দিকে তাকায়। তানভীর বলে ওঠে, সালামের জবাব দিবেন। সুভার বাবা বলে ওঠেন, ওয়ালাইকুম আসসালাম স্যার। তানভীর বলে ওঠে, মেয়ের জামাইকে কেউ স্যার বলে? বাবা বলেন, সুন্দর লাগে শুনতে। তানভীরের কথা শুনে সুভার বাবা মা ভয়ে শুকনো ঢোক গিলে। তানভীর উঠে সুভার বাবা মার সামনে দাঁড়ায় আর বলে ওঠে, আগামী শুক্রবার বাদ জুম্মার পর আপনার মেয়ের সাথে আমার বিয়ে হবে। কিছুই করতে হবে না, এক কাপড়ে মেয়ে পাঠিয়ে দিবেন, রানী করে রাখবো। আশা করি না করবেন না। আমার আবার না শব্দটা পছন্দ না। তানভীরের কথা শুনে তারা দুজন কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। তানভীর উঠে সামনের দিকে পা বাড়িয়ে আবারও পেছনে ঘুরে তাকায় আর বলে ওঠে, সুন্দর মতো মেয়েকে আমার হাতে তুলে দিয়েন, না হলে ছিনিয়ে নিতে আমার 2 সেকেন্ডও লাগবে না। তানভীর চলে যাওয়ার সাথে সাথে সুভার মনে আরো ভয় বাড়িয়ে দিয়ে গেল। এতদিন যেই ভয়টা নিজের মধ্যে লুকিয়ে রেখেছিল, আজকে ঠিক সেটাই হলো। জেনে গেল সুভার বাবা মা সবকিছু। সুভার মা দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়লেন আর সুভার বাবা চুপচাপ যে নিজের মেয়ের সামনে বসলেন আর সুভার হাতটা ভালোভাবে দেখতে থাকেন। কতটা কেটে পুড়ে গেছে, প্রায় হাতের বেশিরভাগই ব্যান্ডেজ করা। সুভা মাথা নিচু করে বসে রইল। বাবা মার সামনে মুখ তুলে তাকানোর সাহসটুকু পাচ্ছে না সে। সুভার বাবা খুব শান্তভাবে তাকে জিজ্ঞাসা করে, কতদিন ধরে তানভীর সরকার তোর পিছনে লেগেছে? সুভা সুভার মাথা নিচু করেই রাখে আর বলে ওঠে, 26শে মার্চের কলেজে প্রোগ্রামের দিন থেকে। সুভার বাবাও নিজের হাতে মেয়ে চোখের পানি মুছে দেন। বাবার এমন আচরণে খানিকটা সুভা বোকা বনে যায়, কারণ সে কখনোই এতটা ঠান্ডা আচরণ আশা করেনি তার বাবার থেকে। ছোটবেলা থেকে সে তার বাবাকে খুব রাগী হিসেবেই জেনে আসছে। সুভার বাবা বলে ওঠে, এতদিন কেন বলিসনি বোকা মেয়ে? নিজে নিজে এত কিছু সহ্য করে গেলি? বাবার কথা শুনে সুভা অঝরে কান্না শুরু করে দেয় আর কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমি ভেবেছিলাম আপনি আমাকে ভুল বুঝবেন আপু। সুভার বাবা বলে ওঠে, আমি আমার মেয়েকে চিনি, তার দ্বারা এমন কোনো কাজ হবে না যেটাতে আমার সম্মান যাবে। তাদের কথার মাঝে সুভার মা সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে, তানভীর সরকার কতটা ভয়ঙ্কর জানো না তুমি? কিভাবে বাঁচাবে মেয়েকে? পাতালে লুকিয়ে রাখলেও খুঁজে বের করবে। কথাগুলো বলতে বলতে সুভার মা কান্নায় ভেঙে পড়ে আর সুভার বাবা বলে ওঠে, এটা কান্নার সময় না সুভার মা, পরে অনেক সময় পাবে কান্নার। সুভার মা বলে ওঠে, তাহলে কি করতে বলছো তুমি? মেয়েকে জাহান্নামে পাঠিয়ে দেব? সুভার বাবা কিছু বলে সোজা উঠে বাইরে বেরিয়ে যায় আর সুভার মা তার মেয়ের পাশে বসে। সুভার মা বলে ওঠে, তুই কি তানভীরকে? সুভা তৎক্ষণাৎ বলে ওঠে, না, বাসি না মা। সুভার কথা শুনে তার মা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু যার ভয়ে আরতিনগর থেকে শুরু করে পুরো দেশ ভয়ে থাকে, তার হাত থেকে কিভাবে বাঁচাবে নিজের মেয়েকে। তানভীর এতটাই ভয়ঙ্কর যে তার বিরুদ্ধে আজ অবধি কেউ আওয়াজ তুলেনি। সরকারের ছেলের বিরুদ্ধে যাবে এমন লোক খুবই কমই আছে, বরং নেই বললেই চলে। হসপিটাল থেকে বেরিয়ে তানভীর তার পঞ্চপাণ্ডব জীব নিয়ে সরকার বাড়িতে উদ্দেশ্যে রওনা হয়। গাড়ি চলতে চলতে সাকিব বলে ওঠে, ভাই কামটা কি ঠিক হইল? তানভীর বলে উঠল, কোন ব্যাপারটা কস? সাকিব বলে ওঠে, না মানে ওই আর কি। তানভীর বলে ওঠে, পয়েন্টে আয়। সাকিব বলে উঠল, না মানে ভাই, এত সাদাসিধাভাবে ভাবি সাবরে বিয়ার জন্য কইলেন, একটু অন্যভাবে কইলে হইতো না? প্রতি উত্তরে তানভীর বলে উঠল, এখন কি ব্যান্ড পার্টি নিয়ে যাব বিয়ের প্রপোজাল দিতে? সাকিব তৎক্ষণাৎ বলে উঠল, মন্দ হয় না ভাই। তানভীর খুব রাগী দৃষ্টিতে তাকায় সাকিবের দিকে। পরক্ষণেই তার মুখের নস্কা পরিবর্তন হয়ে যায়। তানভীর এবং তার মনোভাব কেউ সহজেই বুঝতে পারে না, আর না কখনো কারো বোঝার সাধ্য হয়েছে। শিকদার বাড়ি। সুভার বাবা সুভাকে নিয়ে বাসায় চলে আসে আর সুভাকে মেডিসিন খাইয়ে দিয়ে চুপচাপ বসে থাকে তার মাথার কাছে, যতক্ষণ না সে ঘুমিয়ে পড়ে। সুভা ঘুমিয়ে পড়ার পর তার বাবা মা তাদের রুমে যেয়ে যার মতো গালে হাত দিয়ে বসে পড়ে। সুভার বাবা বলে ওঠে, সুভার পাসপোর্টটা কোথায় সুভার মা? সুভার মা বলে ওঠে, আলমারিতে আছে। সুভার বাবা বলে, দাও। সুভার মা বললেন, আচ্ছা দিচ্ছি, কিন্তু এত রাতে পাসপোর্ট নিয়ে কি করবে তুমি? সুভার বাবা বলে ওঠেন, ভিসার জন্য অ্যাপ্লাই করব, ওকে ওর ফুপির কাছে পাঠিয়ে দেব। সুভার মা বলে ওঠেন, শুক্রবারে তানভীর সুভাকে বিয়ে করতে চায়, আর এই 5 দিনের মধ্যে ভিসা কিভাবে পাবে তুমি? সুভার মায়ের কথা শুনে মহিউদ্দিন সিকদার ও কিছুটা টেনশনে পড়ে যান। সত্যিই তো,
কিভাবে পাবে উনি এত তাড়াতাড়ি ভিসা? কিন্তু কিছু একটা তো করতেই হবে। এভাবে নিজের হাতে মেয়েকে অন্ধকারে ঠেলে দিতে পারবে না উনি। সরকার বাড়িতে ফিরে তানভীর সোজা হলরুমে চলে যায় তার বাবার কাছে। নেতা কর্মীদের নিয়ে মিটিং করতে ব্যস্ত তামিম সরকার। তানভীর হলরুমে পা রাখতেই নেতারা যে যার মুখের থেকে তাকায় আর ভয়ে ঘাম ছুটতে থাকে। কারণ তানভীর আসা মানেই তাদের আতঙ্ক। কার কার মাথা চলে যাবে তা ঠিক নেই। তানভীর এসে বলে, আব্বাজান। তামিম সরকার বলে ওঠেন, জি বাবাজান। তখন তানভীর বলে ওঠে, আমি বিয়ে করতে চাই। তানভীরের হঠাৎ বিয়ের কথা শুনে উপস্থিত সকলের মুখে একটু অন্যরকম চিন্তায় চলে যায়। কি জানি কোন মেয়ের কপাল পড়ল যে তানভীরের মতো ভয়ঙ্কর লোক তাকে বিয়ে করতে চায়। তামিম সরকার বলে ওঠেন, আলহামদুলিল্লাহ। তা বাবাজান মেয়েকে? তখন তানভীর তার বাবাজানের পায়ের কাছে বসে পড়ে। আর তানভীর বলে ওঠে, তা আপনি খুশি তো আব্বাজান? তামিম সরকার ছেলের কথা শুনে একটু মুচকি হাসেন আর মাথায় হাত বুলিয়ে বলতে থাকেন, ছেলের বিয়েতে বাবা খুশি হবে না? কবে বিয়েটা করতে চান শুধু সেটা বলেন। তামিম সরকারের কথা শুনে তানভীর তার পায়ে চুমু খায়। আর তানভীর বলে ওঠে, আব্বাজান আপনি আমার জীবন। আপনি খুশি হয়েছেন মানে আমার আর কিছুই লাগবে না। কথাটা বলেই তানভীর উঠে দাঁড়ায় নেতাদের সামনে। কিন্তু আজকে তাদের কিছু না বলে সোজা উপরে চলে যায় সে। তানভীরের এমন পরিবর্তনে তামিম সরকার নিজেও কিছুটা অবাক হন। যাক, অবশেষে ছেলেটা তার খুন খারাপি থেকে বের হলো। তানভীর উপরে যেয়ে সোজা সুভাকে কল দেয়। কিন্তু কড়া মেডিসিনের কারণে সে কলটা রিসিভ করতে পারে না। আজকে সুভার কল না ধরাতে তানভীর তেমন কোনো একটা প্রতিক্রিয়াই দেখালো না। মনে মনে বলল, হয়তো মেয়েটা ঘুমাচ্ছে। এতদিন পর দেখা হলো তাও তাকে হসপিটালে পাঠিয়ে ছাড়লো। পরের দিন সারাদিনে একটু স্বাভাবিক হয় সুভা। হাতের টনটন ভাবটিও একটু কমে যায় তার। রুমের মধ্যে চুপচাপ বসেছিল সুভা। ঠিক তখনই তার মা ভেতরে আসে, মুখে তার হতাশার চিহ্ন। সুভা। সুভা বলে উঠল, মা বলো। সুভার মা বলে উঠল, তানভীর সরকার গাড়ি পাঠিয়েছে। তানভীরের নামটা শুনেই সুভার শরীরে ভয়ের ঢেউ খেলে যায়। সুভা অসহায় দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই তার ফোনে টেক্সট আসে, 15 মিনিটের মধ্যে নিচে নেমে আসো, না হলে আমি আসতেছি নিতে। তানভীরের টেক্সট দেখে সুভার মুখ আরো ফ্যাকাশে হয়ে যায়। নিজের অজান্তেই চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। সুভা উঠে রেডি হতে থাকে। ঠিক তখনই আরেকটা টেক্সট আসে। তানভীর টেক্সট করে, হিজাব পরার দরকার নেই, নর্মালি আসো। এই হিজাব পরার জন্য এত কিছু ঘটলো, অথচ আজ সেইটাই পড়তে বারণ করছে। সুভা একটা দীর্ঘশ্বাস ফেলে রেডি হতে থাকে। তারপর নিচে নেমে আসে। সুভার মা তখন হলরুমে বসা। সুভাকে নামতে দেখে উনি তার কাছে যান আর বলে ওঠে, সাবধানে যাস মা। সুভা প্রতি উত্তরে হ্যাঁ জানায়। সুভা বাইরে এসে সোজা তানভীরের পাঠানো গাড়িতেই বসে পড়ে। সে জানে না তার গন্তব্য কোথায়। আদৌ কি তার এই যন্ত্রণার গন্তব্য শেষ হবে কখন? সুভা নামতেই কয়েকজন লেডি সার্ভেন্ট এসে তাকে সামনের দিকে নিয়ে যায়। সুসজ্জিত একটি মাঠের মাঝখানে দাঁড় করায় তাকে। সুভা তখনও চারপাশটা দেখতে ব্যস্ত। কোনো মানুষ নেই, আর না আছে তানভীর। তাকে এখানেই বা কেন আনলো সেটা সে জানে না। চুপচাপ মাঠের মাঝখানে দাঁড়িয়ে রইল সুভা। কিছুক্ষণ পর জোরে জোরে শব্দ আসতে লাগলো তার কানে। শব্দটা কোথা থেকে আসছে এদিকে ওদিকে তাকিয়ে দেখলো, তেমন কিছুই নেই। তাহলে শব্দটা আসলো কোথা থেকে? ঠিক সেই সময় সুভা উপরের দিকে তাকালো। প্রায় 5-6টা হেলিকপ্টার তার মাথার উপরে গোল গোল করে ঘুরতে লাগলো। সুভা কিছু বুঝে ওঠার আগেই তার উপরেই ভারী ভারী গোলাপ ফুলের বর্ষণ শুরু হলো। আর বিভিন্ন রং দিয়ে আকাশে 7-8টি ফাইটার পেন দিয়ে লেখা হচ্ছে, আমার বউ হবা। ঠিক তখনই একটা কালো চপার সুভার সামনে একটু দূরে এসে দাঁড়ায়। আর তার ভিতর থেকে কালো পাঞ্জাবি পরিহিত তানভীর নেমে আসে। সুভার দিকে এগিয়ে আসতে থাকে। হাতে তার একগুচ্ছ গোলাপ। তানভীরের হাতে তার গোল্ডেন চাপাতির জায়গায় গোলাপ। বিষয়টি অদ্ভুত। কেমন যেন মনে হচ্ছে ভূতের মুখে দোয়া কালামের মতো। তানভীর এসে সোজা সুভার সামনে তার হাতে গোলাপগুচ্ছ দিয়ে দেয় আর বলে ওঠে, তানভীর আমার বউ হবা। সুভা মনে মনে না না করতে থাকে, কিন্তু মুখ ফুটে সেটা বলার সাহসটুকু হয় না তার। তানভীর বলে ওঠে, কি হলো বলছো না কেন? তানভীরের ধমক শুনে সুভা সাথে সাথে মাথা নাড়ায় আর বলে ওঠে, জি। তানভীর বলে ওঠে, গুড। কথাটা বলেই তানভীর নিজের পকেট থেকে একটি হীরার আংটি বের করে সুভার হাতে পরিয়ে দেয়। ঠিক তখনই আবারও আকাশে গোলাপের পাপড়ির ভারী বর্ষণ হতে থাকে। আর হেলিকপ্টারগুলো থেকে তার পঞ্চ পাণ্ডবদের আনন্দ উল্লাস ভেসে আসে। তানভীর বলে ওঠে, তোমাকে একটু জড়াই ধরি, কিছু মনে করিও না। কথাটা বলেই তানভীর আলতো করে সুভাকে জড়িয়ে ধরে। আর আকাশে বাজি ফুটতে থাকে।
গোলাপের পাপড়ির বর্ষণও চলতে থাকে। এ যেন রূপকথার এক কাল্পনিক চিত্র। ভালোবাসা যখন পাগলামিতে পরিণত হয়, তাকে থামানো মুশকিল হয়ে যায়। দুনিয়া একদিকে হয় আর তার প্রিয় মানুষের কাছে পাওয়ার আশঙ্কা আরেক দিকে। তানভীর শুভার প্রতি এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে একদিন তাকে চোখের আড়াল করলেই তানভীরের সবকিছু এলোমেলো হয়ে যায়। এইদিকে তানভীরের এই পাগলামো শুভার মনে তার প্রতি আরও ভয়ঙ্কর ভয় সৃষ্টি করেছিল। তানভীরের থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখতে চাইছিল শুভা, কিন্তু নিয়তি হয়তো তানভীরের পক্ষে ছিল। তাই শুভার খুব করে চেয়েও তানভীরের থেকে নিজেকে আড়াল করতে পারছে না। তানভীর আলতো করে শুভাকে জড়িয়ে ধরে রাখে, আর আকাশ থেকে গোলাপের পাপড়ি ভারী বর্ষণ হতে থাকে। তানভীরের পঞ্চপাণ্ডব উপর থেকে যে যার মতো হেলিকপ্টার দিয়ে ফুল দিতেই থাকে, আর ভিডিও কলে একজন আরেকজনের সাথে কথা বলতে থাকে। মানিক বলে উঠল, আমিও কাউকে এভাবে জড়াই ধইরা রাখতে চাই রে। সাকিব বলে উঠল প্রতি উত্তরে, বিদ্যুতের খাম্বারে ধরগা যাইয়া সেই ফিল পাবি। সাকিবের কথা শুনে সবাই হেসে ওঠে। মানিক বলে ওঠে, সাকিব বা তোরে আমি এমন জায়গায় পাঠামু, জিন্দিগিতে আর ফেরত আইতে পারবি না। প্রতি উত্তরে সাকিব বলে ওঠে, পাট খেতে পাঠাস, হাতে একটা ছেড়িও দিস। মানিক বলে ওঠে, শালা লুচ্চা। ওদের কথার মাঝেই মাহির বলে ওঠে, কথা বাদ দিয়া ফুল ছিঁড়া শালার ভাইরা, ভাই না হলে আমাগো চামড়াইয়া ছিঁড়া ফেলাইব। বেশ অনেকক্ষণ ধরে তানভীর সুভাকে জড়িয়ে ধরে রাখে, আর অপরদিকে সুভার অস্বস্তির মাত্রা বাড়তেই থাকে। এক পর্যায়ে সুভা নিজের চোখটা বন্ধ করে, দীর্ঘ নিঃশ্বাস নেয় এবং বেশ অনেকটা সাহস নিয়ে তানভীরের সাথে কথা বলার জন্য প্রিপারেশন নেয়। সুভা বলে ওঠে, আপনার সাথে আমার কিছু কথা আছে তানভীর। এই প্রথমবার সুভা নিজে থেকে তানভীরের সাথে কথা বলার জন্য বলল। বোবার মুখে বুলি ফুটেছে দেখে তানভীর খুবই খুশি হয়। তানভীর সুভার গলা থেকে নিজের মুখটা ওঠায়, আর নিজ হাতে সুভার চুল থেকে পাপড়িগুলো সরাতে সরাতে বলে ওঠে, আমি তো চাই তুমি আমার সাথে কথা বলো শুভা, অনেক কথা বলো আমার সাথে, মন খুলে কথা বলো। শুভা বলে ওঠে, আমি। কথা আর বলতে দেয় না তানভীর। তানভীর শুভার ঠোঁটে আঙুল দেয় আর বলে ওঠে, এখানে না, তোমার জায়গা ভিতরে। বাইরে বাইরের মানুষেরা কথা বলবে, ঘরের বউ না। তানভীরের মুখে বউ ডাক শুনে শুকনো ঢোক গিলে শুভা, আর তৎক্ষণাৎ নিজের চোখ নামিয়ে অন্যদিকে নেয়। সুভার চোখ নামানো দেখে তানভীর বুঝে যায় তার মনের অবস্থা। তানভীর বলে ওঠে, আজ বাদে কাল বউ তো হবাই, এখন থেকেই ডেকে অভ্যাস করছি। শিকদার বাড়ি। সুভা চলে যাওয়ার পর তার মা খুব টেনশনে পড়ে যায়। না জানি এবার কোন ক্ষতি করে নিয়ে আসে তার মেয়ের। সুভার হাতের দিকে তাকালে ভয়ে কলিজা কেঁপে ওঠে সুভার মায়ের। ফুলের মতো মেয়েটার একই দশা হলো আজ। সুভার মা চিন্তার মাঝে সুভার বাবা ও বাড়ি ফিরে আসে। স্বামীকে এই অসময়ে বাড়ি ফিরতে দেখে সুভার মায়ের কপালে কিঞ্চিত চিন্তার ভাঁজ পড়ে। সুভার মা বলে ওঠে, কি গো, তুমি এত তাড়াতাড়ি বাড়ি এলে যে? সুভার বাবা সোফাতে যেয়ে বসে আর এক গ্লাস পানি খেতে চায়। সুভার মা পানি দিয়ে ওনার পাশে বসেন, আর সুভার বাবা বলতে থাকেন, আমাকে প্রমোশন দিয়ে বড় অফিসার পদে নিয়োগ করা হয়েছে সুভার মা। সুভার মা বলে ওঠে, আলহামদুলিল্লাহ, সে তো ভালো কথা। কিন্তু সুভার বাবা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সোফায় গা এলায় আর বলে ওঠে, প্রমোশনটা তানভীর সরকারের নির্দেশে দেওয়া হয়েছে। সুভার মা বলে ওঠে, কি বলছো কি তুমি? সুভার বাবা বলে ওঠে, অফিসে ঢুকেই বুঝতে পারলাম সবার মাঝে একটা আতঙ্ক চলে এসেছে। আমার এই 25 বছর চাকরি জীবনে কেউ এত ভয় নিয়ে কথা বলেনি আমার সাথে। সুভার মা বলে ওঠে, আমার মেয়েটার কি হবে গো? সুভার বাবা বলে ওঠে, সুভাকে পালাতে হবে। প্রতি উত্তরে সুভার মা বলে উঠল, মানে? সুভার বাবা বলে ওঠে, মানেটা খুব সোজা সুভার মা, আমি জেনে বুঝে এমন ভয়ঙ্কর মানুষের সাথে নিজের মেয়ের বিয়ে দেব না। হতে পারে সে সরকারের ছেলে, কিন্তু তার এই বেপরোয়া জীবনে এত মানুষের রক্ত লেগে থাকা হাতে আমি আমার মেয়েকে তুলে দিতে পারবো না। প্রত্যুত্তরে সুভার বাবা বলে ওঠেন, না পারলে এখানেই থাকবে, কিন্তু অন্যের ঘরের ঘরণী হয়ে নয়। তানভীর সুভার হাত ধরে তাকে নিয়ে সোজা ছাদে চলে যায়। ছাদে আস্তে আস্তে সুভার লক্ষ্য করে রিসোর্টের দেয়ালে দেয়ালে তানভীর এবং তার বাবার ছবি লাগানো। তার মানে এটা তানভীরের প্রাইভেট রিসোর্ট। সরকারের ছেলের পক্ষে নিজের রিসোর্ট থাকা তেমন আহামরি কিছুই নয়। সুভা চারপাশটা ভালোভাবে দেখতে থাকে। যেতে যেতে সুভার চোখ আটকে যায় উপরের দেয়ালগুলো দেখতে দেখতে। কয়েকটা দেয়ালে তানভীরের সাথে সুভার ছবি টাঙানো। সব ছবিগুলোই তানভীর যতবার সুভার কাছে এসেছে ততবার তোলা হয়েছে। তানভীর সুভাকে পছন্দ করত, এটা সুভা জানে, কিন্তু সুভার এত এত ছবি তানভীর সংগ্রহ করে রাখতে পারে এটা সুভার জানা ছিল না। তানভীর সুভাকে নিয়ে সোজা ছাদে চলে আসে আর এক কিনারে হেলান দিয়ে দাঁড়ায়। সুভাকে বলে ওঠে, বলো হবু বউ, কি বলবা? প্রত্যুত্তরে সুভা বলে ওঠে, এই বিয়েটা। আর বলতে পারে না সুভা।
তানভীর বলে ওঠে এই শুক্রবারেই হবে। তানভীরের কথা শুনে শোভা বুঝে যায় তানভীর তাকে এই শুক্রবারে বিয়ে করার জন্য প্রস্তুত, কিন্তু এখন বিয়েটা হলে সারা জীবনের জন্য তার পায়ে শিকল পড়ে যাবে। শোভা বলে ওঠে বিয়েটা কি কদিন পরে করা যায় না? তানভীর বলে ওঠে কেন, অন্য কাউকে পছন্দ? নাম বল শুধু, তাকে এ দুনিয়া থেকে সরিয়ে দেই। শোভা ভয়ে ভয়ে বলে ওঠে না না, এসব কিছু নয়, আসলে। আর কোনো কথা বলতে পারে না শোভা। তানভীর বলে ওঠে সোজা সাপটা বলো। শোভা বলে ওঠে আমি অনেক কষ্ট করে রাত জেগে পড়েছি, আর তো মাত্র একটা মাসই বাকি পরীক্ষার জন্য। এই একটা মাস কি আমাকে সময় দেওয়া যায় না? কথাটা শুনেই তানভীর নিজের চশমা খুলে পাঞ্জাবির হাতা গোটাতে থাকে আর বলে ওঠে আমি যে ভালো মানুষ না, এটা জানো তো? প্রত্যুত্তরে শোভা কোনো কথাই বলে না, মাথা নিচু করে ফেলে। আর তানভীর বলে ওঠে তোমার বয়স যত না তত বেশি খুন করার রেকর্ড আছে আমার। আমাকে ঠকানোর কথা চিন্তাও করো না রাতপরি। ভালোবাসি বলে যে তোমাকে কিছু করব না এটা ভেবো না। তানভীরের এমন কাট কাট কথায় উত্তরে শোভা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। তানভীর তখন বলে ওঠে কাছে আসো। তানভীরের কথা শুনে চোখ বড় বড় করে ফেলে শোভা। তানভীর আবারও বলে ওঠে কি হলো, আসতে বলেছি? শোভা তানভীরের খুব কাছে এসে দাঁড়ায়। তানভীর শোভার কোমরে হাত দিয়ে তাকে নিজের বুকের সাথে লেগে দাঁড় করায় আর বলে ওঠে শোভাকে আমাকে ঠকাবে না তো রাতপরি? প্রত্যুত্তরে শোভা মাথা নেড়ে না বোঝায়। তানভীর বলে ওঠে আচ্ছা তাহলে একটা চুমু দাও। প্রত্যুত্তরে শোভা বলে ওঠে কি? তানভীর বলে ওঠে দিবা না? তানভীরের চোখ রাঙানো দেখে শোভা রাজি হয়ে যায়, কিন্তু তানভীর শোভার থেকে বেশ লম্বা হওয়ায় কিভাবে কি করবে বুঝে উঠতে পারে না সে। তারপর নিজের পা হালকা উঁচু করে তানভীরের গালে চুমু দেয়। তানভীর আমি তানভীর সরকার, আইন মানি না, আইন তৈরি করি। কথাটি বলেই তানভীর বৈদেশিক কর্মীদের সামনে দাঁড়িয়ে চাপাতিটির অপর হাত দিয়ে ভালো মতো করে মালিশ করতে থাকে আর বলে ওঠে আমার আইন এটাই বলে যেই আমার আব্বাজানের মারার প্ল্যান করেছে তার মাথা সিনা থাইকা আলাদা করিতে হইব। কথাটি বলেই তানভীর এক কোপে সামনে দাঁড়ানো লোকটির মাথায় চাপাতি চালিয়ে দেয় আর ঘাড় বাঁকিয়ে অপর পাশের লোকটির দিকে তাকায়। তানভীরের তাকানো মাত্র লোকটি প্যান্ট ভরে মুতে দেয়। তানভীরের মুখে রক্তের ছিটাপোটা দেখে লোকটির প্রাণ যায় যায় অবস্থা। তানভীর বলে ওঠে শালা মরার আগেই মুতে দিলি, যা তোর সাথে সাথে যা, জাহান্নাম ইজ কলিং। কথাটা বলেই তানভীর অপর পাশের জনকে একইভাবে চাপাতি দিয়ে পরপারে পাঠায়। উপস্থিত সকল নেতারা ভয়ে জড়সড় হয়ে যায়। তার মধ্যে কয়েকজন বুঝে গেছে তাদেরও উপরে যাওয়ার টিকিটও কনফার্ম হয়ে গেছে। তানভীর জোরে বলে ওঠে মাহির দরজা লাগা। তানভীরের নির্দেশ শুনে কয়েকজন তাদের কদম পিছিয়ে নেয় আর ভিড়ের মধ্যে মিশে যায়। ঠিক তখন তানভীর বলে ওঠে ডিআইজি। ডিআইজি অফিসার বলে ওঠেন জি তানভীর বাবা। তানভীর তাকে বলে ওঠে 12 জন নেতার লাশের ময়নাতদন্তের রিপোর্ট বানাতে দেন। ডিআইজি অফিসার বলেন ঠিক আছে তানভীর বাবা। কথাটা বলেই চলে যায় তিনি। আবার তানভীর বলে ওঠে কর্নেল ওসমানী। কর্নেল ওসমানী বলে ওঠে জি তানভীর বাবা। তানভীর তাকেও বলে ওঠে প্রেস মিটিংয়ে স্কিপ মুখস্থ করেন। প্রত্যুত্তরে কর্নেল ওসমানী বলে ওঠেন তানভীর বাবা স্কিপ যদি দিতেন। তানভীর কর্নেল ওসমানীর সামনে যেয়ে তার টুপিটা সরিয়ে টাক মাথায় ফোঁ দিয়ে পেছনে তাকিয়ে একটা বিশ্রী হাসি দেয় আর এক পা করে এগিয়ে যেতে থাকে আর বলে ওঠে লেখেন প্রধানমন্ত্রী তামিম সরকারের নির্বাচনে বাধা সৃষ্টি করতে সেতুমন্ত্রী পানিমন্ত্রী ও আরও নেতারা যুক্ত হয়ে তানভীর সরকারকে মারতে এসে ধরা পড়ার ভয়ে নিজ হাতে বিষ পান করিয়া পরপারে চলে গেছে। এতে কয়েকজন মন্ত্রী তামিম সরকারকে বাঁচাতে এসে আহত হন। তানভীর অন্য মন্ত্রীদের আহত হওয়ার কথা বলতেই আশেপাশে তাকায়। তানভীরের তাকানোর সাথে সাথে কয়েকজন নেতারা নিজেদের জামাকাপড় নিজেরাই ছিঁড়ে ফেলে আর দেয়ালে বা হাতের কাছে যা পায় তা দিয়ে নিজেদের আঘাত করে। তানভীরের নির্দেশ মতো নেতাদের এমন কাণ্ড দেখে পিছিয়ে যায় নেতারা, যে যার মতো দৌড় লাগায় সরকার বাড়ি থেকে বেরিয়ে নিজেদের জীবন বাঁচাতে। কিন্তু তানভীরের নির্দেশ মতো আগেই সকল দরজা লাগানো ছিল, তাই কেউ বাইরে যেতে পারেনি। তানভীরের পঞ্চপাণ্ডব এক এক করে সকলকে সামনে এনে বসায় আর তানভীর এক পা করে সেতু মন্ত্রীর কাছে এগিয়ে যেতে থাকে আর বলতে থাকে তোর চুল বাল সবই তো পেকে গেছে রে। এই পাকনা চুল দিয়া তুই আমার আব্বাজানের পরপারে পাঠানোর কথা ভাবস, সাহস তো কম না তোর। কথাটা শেষ হওয়ার সাথে সাথে তানভীর এক কপে সেতু মন্ত্রীর আলাদা করে দেয় মাথাটা আর পেছনে ফিরে হিংস্র বাঘের মতো মেঝেতে বসা নেতাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। এভাবে প্রায় 1 ঘন্টা 20 মিনিট যাবৎ চলে তানভীরের হত্যাকাণ্ড। এক পর্যায়ে তানভীর ডিআইজির সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে এই কাটাছেঁড়া লাশগুলো কিভাবে বিষ পানে মরছে এটা আপনার চিন্তা বিষয়, এটা নিয়ে যেন আমার না ভাবতে হয়। তানভীরের কথার উত্তরে ডিআইজি বলে ওঠেন সব সামলে নেব আমি স্যার,
সবকিছু শেষে তানভীর এসে দাঁড়ায় তার আব্বাজানের সামনে। তানভীর বলে ওঠে, এইবার চোখ খুলেন আব্বাজান। তানভীরের বলার সাথে সাথে তামিম সরকার চোখ খুলে। তানভীরের পুরো শরীরে রক্ত দিয়ে ভরা, পুরো শরীরে মানুষের রক্ত লেগে আছে। তামিম সরকার বলে ওঠেন, এবার আপনি বাইরে যান আব্বাজান, আমি আসছি। প্রত্যুত্তরে তানভীর বলে ওঠে, ঠিক আছে আব্বাজান। কথাটা বলেই তানভীর চলে যায়। আর তামিম সরকারের কথা মতো তানভীর এবং তার পঞ্চপাণ্ডব সরকার বাড়ির বিশাল বড় বাগানে চলে যায়। তানভীর এসে দাঁড়ায় মাঝখানে এবং তামিম সরকার বলে ওঠে, সমরেশ। সমরেশ বলে ওঠে, জি কর্তা। কথাটা বলেই সমরেশ চলে যায় এক বালতি দুধ আনতে, আর তা দিয়ে দেয় তামিম সরকারের হাতে। তামিম সরকারের দুধের বালতি দেখে তানভীর বসে পড়ে নিচেতে, আর তামিম সরকার এসে বালতি ভর্তি দুধ তানভীরের মাথায় ঢালে। পরপর 3 বালতি দুধ ঢালা হয় তানভীরের মাথায়। অবশেষে তামিম সরকার বলে ওঠেন, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসেন বাবাজান। তামিম সরকারের কথা মতো তানভীর নিজের রুমে চলে যায়, আর তামিম সরকার বাগানেই দাঁড়িয়ে থাকে আর বলে ওঠে, আমার সকল পাপের শাস্তি আমি পাচ্ছি নিজের ছেলের মাধ্যমে। কথাটা বলেই চোখ দুটো বন্ধ করে নেয় আর 2 ফোঁটা চোখের পানি ফেলে। পেছন থেকে আয়েশা বেগম বলে ওঠে, পাপ তো আমারও কিছু কম নাই কর্তা। পেছন থেকে আয়েশা সরকারের কথা শুনে তামিম সরকার পেছনে ফেরে। আয়েশা সরকার বলে ওঠেন, সেদিন যদি আপনাকে ওই রাজনীতিকতা না যেতে বলতাম তাহলে হয়তো আমার ছেলেটাও এখন সাধারণ মানুষের মতো মানুষ হতো। নিজের সহধর্মিনীর কথা শুনে বুকটা কেঁপে ওঠে তামিম সরকারের। সে আয়েশা সরকারের সামনে দাঁড়ায় আর চোখের পানি মুছে দেয়। বলতে থাকে তামিম সরকার, আমার আয়েশা ঠিক ততটাই পবিত্র যতটা পবিত্র বৃষ্টির পানি হয়। আপনার কথায় আমার মতো মানুষ যদি নিরীহ মানুষে পরিণত হয় তাহলে নিশ্চয়ই তানভীরও আমার মতোই কারো কথায় নিরীহ মানুষে পরিণত হবে। তামিম সরকার আয়েশাকে হাজারটা কথা বলে বোঝাতে গেলেও যুবতী বয়সে রাগের মাথায় করা ভুলের জন্য যে তার স্বামী সন্তান এই নোংরা রাজনীতিতে জড়িয়েছে সেটাই আফসোস সারা জীবনেও ভুলতে পারবে না। শিকদার বাড়ি। সুভার বাবা বলে ওঠে, শোনো সুভার মা, সুভাকে চিটাগাং পাঠিয়ে দেব কালকে পরশুর মধ্যেই। প্রত্যুত্তরে সুভার মা বলে ওঠে, হঠাৎ চিটাগাং কেন? সুভার বাবা বলে ওঠে, সুভার বিয়ে তাই। যদি সুভার বিয়ে হয়ে যায় তানভীর নিশ্চয়ই তাকে আর গ্রহণ করবে না। সুভার মা বলে ওঠে, আপনার মাথা ঠিক আছে তো? যেখানে 24 ঘন্টা সুভার উপরে নজর রাখা হয় সেখানে বিয়ে দেবেন আর তানভীর সরকার তা জানবে না? সুভার বাবা বলে ওঠে, এত চিন্তা করে লাভ নেই সুভার মা, এটাই একমাত্র পথ সুভাকে সুস্থ রাখার। সুভার মা স্বামীর এমন চিন্তার কথা জেনে আরও বেশি ভয় পেয়ে যায়। যেখানে পুরো দেশটাই তাদের কথাই চলে সেখানে তার চোখে ফাঁকি দিয়ে কিভাবে বিয়ে দেবে সুভার অন্য কারোর সাথে? এটা কি এতটাই সোজা? সরকার বাড়ি। তানভীর উপর থেকে ফ্রেশ হয়ে নিচে নামতে থাকে। ততক্ষণে নিউজ রিপোর্ট সমস্ত কিছু শুরু হয়ে গিয়েছিল। দেশের 12 জন নেতা মারা গেছেন। এটা রীতিমতো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার মতোই। তানভীর নিচে নামতেই তামিম সরকার তাকে ডাকে, কোথাও বের হবেন বাবাজান? তানভীর বলে ওঠে, জি আব্বাজান। তামিম সরকার বলে ওঠেন, আজকে না বের হলে হয় না বাবাজান? প্রত্যুত্তরে তানভীর বলে ওঠে, আপনার বৌমা আমার অপেক্ষাতে আছে আব্বা, কিন্তু আপনি যদি বলেন আমি এক কদমও বাইরে ফেলবো না। ছেলের কথা শুনে তৎক্ষণাৎ মুখে হাসি ফুটে ওঠে তামিম সরকারের। তিনি বলে ওঠেন, সাবধানে যান বাবাজান। তানভীর তার আব্বাজানের গালে চুমু দিয়ে সুন্দর মতো বেরিয়ে পড়ে। তানভীর বয়সে 28 বছরের যুবক হলেও তার আব্বাজানের সামনে এখনও 12 কি 13 বছরের কিশোরদের মতো আচরণ করে। সময় রাত 8:45। তানভীর তার জিভ নিয়ে সোজা রিসোর্টের দিকে রওনা দেয়। এত কিছুর পর নিজের মনকে একটু সুস্থ করা উচিত। আর তানভীরের মন এখন শুধু সুভাকে দেখলেই শান্ত হয়। তানভীর যাওয়ার পর সুভা রুমে বসে থাকে অনেকক্ষণ। বসে থাকতে থাকতে কখন যে সুভা ঘুমিয়ে পড়ে বুঝতে পারে না। তানভীর এসে উপরে উঠে পড়ে আর নিজের রুমে ঢুকে পড়ে। তানভীর লক খুলতেই সামনে সুভাকে না দেখতে পেয়ে এদিক ওদিক তাকাতেই দেখে সোফাতে গুটিসুটি হয়ে বসে ঘুমাচ্ছে সুভা। তানভীর এক পা করে সুভার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে আর ঘুমন্ত সুভাকে দেখে ঢোক গিলতে থাকে তানভীর। তানভীর নিজের মুখটা সুভার মুখের কাছাকাছি নিয়ে যায়। তানভীরের হার্টবিট বাড়তে থাকে আরও জোরালো গতিতে। ঘুমের মধ্যে গরম নিঃশ্বাস পড়তেই চোখ খুলে যায় সুভার। চোখ খুলে তানভীরকে নিজের এতটা কাছে দেখে তাড়াতাড়ি করে সরে বসে সুভা নিজের ওড়না ঠিক করতে থাকে। তানভীর তখন বলে ওঠে, ওঠলা কেন? প্রত্যুত্তরে সুভা বলে ওঠে, এমনি। তানভীর সুভার পাশে গা ঘেঁষে বসে পড়ে আর সুভার হাতটা সরিয়ে তার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। তানভীরের এমন কাজে সুভা একটু চমকেই ওঠে। তানভীর সুভার মাথায় হাত দিয়ে নিজের খুব কাছে নিয়ে আসে আর বলে ওঠে, মাথায় হাত বুলাতে থাকো। এদিকে তানভীরের গরম নিঃশ্বাস সুভার মুখে আছড়ে পড়ে।
শুকনো ঢোক গিলতে থাকে শুভা। তানভীর শুভার মাথায় হাত দিয়ে হাতটা সরিয়ে তার কোলে সুন্দর মতো মাথা দিয়ে চোখ বন্ধ করে রাখে। আর শুভা তানভীরের কথা মতো তার মাথায় হাত বুলাতে থাকে। বেশ অনেকক্ষণ পর তানভীর চোখ খুলে ওঠে আর শুভাকে বলে ওঠে শুভা। শুভা বলে ওঠে জি। তানভীর বলে ওঠে আমারে ঠকাইও না, না হলে নিজের হাতে তোমাকে মারতে খুব কষ্ট হবে আমার। তানভীর চোখটা বন্ধ করে ঠান্ডা মস্তিষ্কে শুভাকে ঠেট দিয়ে ঘুমিয়ে পড়ে আর শুভা চুপচাপ বসে থাকে। এভাবে প্রায় অনেকক্ষণ পরে তানভীর নিজের চোখটা বন্ধ রাখে। শুভা ভেবেছিল হয়তো তানভীর ঘুমিয়ে গেছে, তাই সে মাথায় হাত বুলানো বন্ধ করে দেয়। তখন তানভীর বলে ওঠে স্বামী সেবা করা স্ত্রীর দায়িত্ব শুভা। কথাটা শুনেই শুভা আমতা আমতা করতে থাকে। শুভা বলে ওঠে আমি ভেবেছি আপনি ঘুমিয়ে গেছেন। তখন তানভীর চোখ খুলে ঠোঁটের কিনারায় হাসি এঁটে শুভার দিকে তাকায় আর বলে ওঠে স্বামী হিসেবে মানো তাহলে আমাকে। তানভীরের কথায় শুভা কিছুটা লজ্জা বোধ করে আর অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। আসলেই তো, তানভীর তো বলেছে স্বামী সেবা করা স্ত্রীর দায়িত্ব। সে তো সুভাকে নিজের স্ত্রী বা সুভাকে স্বামী এমন কিছু বলেনি তো। নিজেই খামখেয়ালির জন্য মনে মনে খুব লজ্জাবোধ করে সুভা। কিভাবে তানভীরের চোখে চোখ রাখবে বুঝতে পারে না। অবশ্য এর আগে যে সুভা তানভীরের চোখে চোখ রেখে কথা বলতো বিষয়টি এমনও না, কিন্তু আজকের বিষয়টি সম্পূর্ণ আলাদা। সুভার লজ্জা পাওয়া দেখে তানভীর মুডে চলে আসে। সুভার এই খুঁটিনাটি বিষয়গুলো তানভীর খুব পছন্দ করে, তাই তার সমস্ত বিষয় খুব মনোযোগ সহকারে দেখে তানভীর। তানভীর সুভার হাত নিয়ে তার বুকে রাখে। তানভীরের এমন কাণ্ডে হঠাৎ করেই তানভীরের দিকে তাকায় শুভা। দুজনের চোখ একে অপরের দিকে। তানভীর বলে ওঠে মেয়ে মানুষ লজ্জা পেলে তার সৌন্দর্য আরো 3 গুণ বেড়ে যায় শুভা। তানভীর শুভার চোখে চোখ রেখে খুব আবেগ দিয়ে কথাটি বলে ওঠে। তানভীর বলে ওঠে কিন্তু রাতের বেলা মেয়েদের নির্লজ্জ হতে হয়, না হলে স্বামী আরেক বেডির কাছে যায়। তানভীরের এমন লাগামহীন কথা শুনে শুভা অন্যদিকে মুখ ফিরিয়ে চোখ বন্ধ করে হালকা হেসে দেয়। শুভাকে হাসতে দেখে তানভীরের নির্দয় মনের প্রেমিক পুরুষ যেন মন খুলে বের হয়ে আসতে চায়। তানভীর বলে ওঠে যাক আলহামদুলিল্লাহ, আমার বউ সবই বুঝে, ন্যাকাবিহীন বাক প্রতিবন্ধ। শুভাকে বাক প্রতিবন্ধ বলায় সে রেগে যায় আর মুখটা ফুলিয়ে ফেলে আর বোকাদের মতো বলে বসে আমি বাক প্রতিবন্ধ। শুভার মুখ থেকে প্রথমবার কোনো প্রশ্ন শুনতে পেরে তানভীর একটু হলেও নরম হয়। তানভীর শুভার কোল থেকে মাথা ছড়িয়ে উঠে বসে আর শুভার হাত ধরে টেনে নিজের কোলে বসায় আর বলে ওঠে তানভীর সারাদিনে 4টা তো কথা বলো না আমার সাথে, কিন্তু কিছু বললেই মুখ ফিরিয়ে অন্যদিকে তাকাও। ঘাড়ের রগে কি সমস্যা আছে? বারবার মুখ ফিরিয়ে নাও। তানভীরের কথা শুনে শুভা আবারও মুখ ফিরিয়ে অন্যদিকে নেয়। তানভীর হতাশ হয়ে বলে ওঠে যেই লাও সেই কদু। তানভীরের হঠাৎ এভাবে শুভাকে নিজের কোলে বসানোতে শুভার অস্বস্তি মাত্রা বেড়ে যায়। তানভীরও খুব শক্ত করেই শুভাকে ধরে, তারপরে হঠাৎ করেই শুভার পিঠে হাত দেয়। তানভীর শুভার চুল সরিয়ে তার গলার রগ দেখতে যায় আর শুভা দুহাতে ঠেলে তানভীরকে সরাতে পারে না। আজকে তানভীর শুভার গলার রগ দেখেই ছাড়বে, কিন্তু এতে করে যে তানভীর শুভা নিজেদের অজান্তে এত কাছাকাছি চলে এসেছে তা তানভীরেরও খেয়ালের বাইরে ছিল। হঠাৎ সেই সময় জানালা দিয়ে খুব জোরে বাতাস আসে আর শোভার চুলগুলো তানভীরের মুখে আছড়ে পড়ে। তখন তানভীরের ধ্যান ফিরে আসে, সে শুভার খুব কাছাকাছি চলে এসেছে।